আসেন স্যার। না, ইটস ওকে, আসেন। ওকে, তাহলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করি। এবং আমরা সবাই যেটা শিখতে আগ্রহী সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, তাই তো? ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী, খুবই ভালো। বাট ওয়েব ডেভেলপমেন্টের একটা ছোট্ট পূর্ব শর্ত বলছিলাম লাস্ট ক্লাসে, সেটা হচ্ছে ডিজাইন জেনে আসতে হবে আমাদেরকে, তাই না? এবং আশা করি আপনাদেরকে কয়েকটা রিসোর্স আমি বলছিলাম, ওইটা দিয়ে দেখলে তো ভালো, হুইচ ইজ গুড। আর যদি একান্ত না দেখেন তাহলে আগে যদি জানা থাকে তাহলে কোনো বিষয় না। আগে আমাদেরকে বুঝতে হবে যে ডিজাইন আর ডেভেলপমেন্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়, মিল কোথায়, বা পার্থক্য কোথায়, বা হোয়াট এভার ইট ইজ। আমরা একটা ওয়েবসাইট দেখি, ওয়েবসাইট দেখতে কোনো সমস্যা নাই। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটটা আসুক। আর হচ্ছে আর একটা খুব কমন ওয়েবসাইট, সেটা হচ্ছে ফেসবুক, মোটামুটি সবাই আমরা ইউজ করি। ওয়েল, সো একটা ওয়েবের দুইটা পার্ট থাকে, সোজা বাংলায় দুইটা পার্ট মানে হচ্ছে গিয়ে ওয়েবসাইটটার সেক্টরটাকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন। সুন্দর ইংরেজিতে এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড, আর একটাকে বলা হয় ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। তাহলে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের আইডিয়াটা কি? ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের আইডিয়াটা হচ্ছে এই যে আমি ওয়েবসাইটটাতে আসলাম www.facebook.com, আপনি আপনার স্ক্রিনে যা দেখতেছেন এটাই হচ্ছে কি এই ওয়েবসাইটটার ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড, এবং এটাতে যারা কাজ করে তাদেরকে বলা হয় ওয়েব ডিজাইনার। তারা ওয়েবসাইটটাকে ডিজাইন করে, ফ্রন্ট এন্ড বানায়, বা ফ্রন্ট এন্ড ডেভেলপারও বলতে পারে, ফ্রন্ট এন্ড ডিজাইনারও বলতে পারে। এই ওয়েবসাইটে ব্যাক এন্ডের কি কাজ আছে? ব্যাক এন্ডের চমৎকার কাজ আছে। এইখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং এইখানে আপনার পাসওয়ার্ড লিখলেন, লেখার পরে এই যে লগ ইনে ক্লিক করলাম না, এই লগ ইনের পিছনে কিন্তু একটা প্রসেসিং আছে। কি প্রসেসিং? প্রসেসিংটা খুব সিম্পল। যদি আপনি ইমেল অ্যাড্রেস ভুল দেন আর পাসওয়ার্ড ঠিক দেন, আপনাকে ঢুকতে দিবে? লজিক, এগুলো কিন্তু লজিক। আপনি ইমেল অ্যাড্রেস ঠিক দিচ্ছেন, পাসওয়ার্ড ভুল দিচ্ছেন, ঢুকতে দিবে? দিবে না, লজিক। আপনি দুইটাই ভুল দিচ্ছেন, ঢুকতে দিবে? যখন দুইটাই ঠিক দিচ্ছেন তখন ঢুকতে দিবে। এবং ওইটার কিন্তু কোনো ফেস নাই, কোনো চেহারা নাই, কোনো ফ্রন্ট এন্ড নাই, কিন্তু ওইটার একটা ইম্প্যাক্ট কিন্তু আছে, তাই না? সো যে জিনিসটার কোনো ফেস নাই কিন্তু পিছনে প্রসেসিং হইতেছে, এটাই হচ্ছে এই ওয়েবসাইটের ব্যাক এন্ড। তার মানে দুইটা ভাগ, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের অনেক ফানি ফানি ইলাস্ট্রেশন পাওয়া যায়, আমি আপনাদেরকে দেখাই। ফ্রন্ট এন্ড ভার্সেস ব্যাক এন্ড ইলাস্ট্রেশন, মানে বোঝার জন্য। যেমন এইটা একটা আছে, আসেন, ওয়ালাইকুম আসসালাম, চলে আসেন, বেশি লেট করেন নাই। এই যে দেখেন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের ইলাস্ট্রেশন, মানে হচ্ছে এটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড, খুব সুন্দর তাই না? কিন্তু এটার পিছনে কি ধরনের মেকানিজম চলতেছে সেটার কারণে কিন্তু এটা এত বেশি সুন্দর। সো এইটা হচ্ছে ব্যাক এন্ডের খেলাধুলা, যেটা আপনি দেখতে পারবেন না, যেটা হচ্ছে গিয়ে ঢাকা থাকবে। আর ফ্রন্ট এন্ড তো সবসময় চকচক করবে। এই চকচক করতে আমাদেরকে হেল্প করবে হচ্ছে ডিজাইনাররা, আর এই যে পেছনে যে আমি প্রসেসিং এর কথা বললাম এইটার কাজ করবো আমরা ডেভেলপাররা। তার মানে চলে আসে স্যার, বসে পড়েন। সো আমি যদি কোনো ওয়েবসাইটকে সমৃদ্ধশালী করতে চাই, আমার দুইটা জিনিসেরই কাজ করতে হবে, ফ্রন্ট এন্ডেরও কাজ করতে হবে, ব্যাক এন্ডেরও কাজ করতে হবে। ফ্রন্ট এন্ডের কাজে কিছু জিনিসপত্র ব্যবহার হয়, যেটার মধ্যে আছে হচ্ছে HTML, আমরা তো নাম শুনছি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ব্যবহার হয় CSS, ক্যাসকেডিং স্টাইল শিট। ব্যবহার হয় JS, জাভাস্ক্রিপ্ট। ব্যবহার হয় JQ, jQuery। ব্যবহার হয় বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ। এই জিনিসগুলো দিয়ে মানুষজন কি করে? ফ্রন্ট এন্ড তৈরি করে। এবং এক একজনের এক এক ধরনের প্রিভিলেজ আছে, হয়তো অনেকে র CSS দিয়ে ফ্রন্ট এন্ড তৈরি করতে পছন্দ করে, অনেকে আবার আছে না, সরাসরি কি দিয়ে শুরু করবে? বুটস্ট্র্যাপ দিয়ে করবে। সো সবগুলোই অ্যাকসেপ্টেবল, কোনোটাতেই কোনো প্রবলেম নেই। আচ্ছা, অ্যান্ড ব্যাক এন্ডে যেটা লাগবে সেটা হচ্ছে সবার আগে আপনার একটা লাগবে PL, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনার সবার প্রথমে দরকার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না হলে আপনি ব্যাক এন্ডের এই প্রসেসিং করতে পারবেন না। কেন? কারণ আমি আপনাকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, আপনি কিন্তু বুঝতে পারতেছেন, আপনার ব্রেন কিন্তু এটা নিতে পারতেছে, কিন্তু ওই ইনস্ট্রাকশনটা যদি আমি আমার কম্পিউটার, আমার সার্ভারকে দিতে চাই, তাহলে তো বাংলা ভাষা বললে হবে না, তাকে তো তার ভাষায় বলতে হবে। সো তার নিজস্ব ভাষাটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওয়ার্ল্ডে অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, আপনার অনেক আদিকালের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, আবার নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। সব থেকে আদির দিকে মানে প্রথম দিককার হচ্ছে C++, এগুলো হচ্ছে একটু শুরুকার দিকে ল্যাঙ্গুয়েজ। তারপরে জাভা আসছে, তারপরে পাইথন আসছে, PHP আসছে, অনেক কিছু আসছে, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। বাট আমরা ডেভেলপমেন্টে যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করবো তার নাম হচ্ছে PHP। এইটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমরা কাজ করব। এবং এইটা হচ্ছে PHPর অফিসিয়াল ডকুমেন্টেশন ওয়েবসাইট। এই কথাটার মানে হচ্ছে
পিএইচপিতে যত ধরনের ফাংশনালিটি, যত ধরনের অ্যাক্টিভিটিস করা যায় সেটা লিস্ট আপনি এখানে পাবেন। php.net এই ওয়েবসাইটটা একটু অগোছালো, অগোছালো বলতে মানে খুব একটা যে সুন্দর করে সাজানো তা না, তবে এটার মধ্যে সবই আছে যেহেতু অফিসিয়াল সাইট। এবং পিএইচপির কিন্তু একটা ফুল ফর্ম আছে। আপনাদের কি নোটপ্যাড আছে, খাতা কলম আছে? একটু লিখতে পারেন, যদিও ভিডিওতে পুরোটাই আসবে, তারপরে লেখার প্র্যাকটিস করা ভালো। অ্যানালগ না লিখতে পারলে ডিজিটালও লিখতে পারেন বিপিএল সাহেব, ইউ ক্যান ইউজ দ্য ইয়োর ফোন, ইটস ওকে। সো একটু লেখাপড়া করেন, ভালো লাগবে। আচ্ছা, পিএইচপির ফুল ফর্ম। পিএইচপির ফুল ফর্ম হচ্ছে এইটা, পিএইচপি হাইপারটেক্সট প্রিপ্রসেসর। এখানে একটু ছোট্ট কনফিউজিং আছে। পিএইচপি এটা ফার্স্ট যখন আবিষ্কার হয়, সোজা বাংলায় যখন এইটা নিয়ে কাজ করা শুরু হয়, যে ভদ্রলোক কাজ করা শুরু করছিল ওনার নাম হচ্ছে মিস্টার রাসমুস। ফুল নাম হচ্ছে মিস্টার রাসমুস লারদর্ফ। অনেক কঠিন নাম, নাম মুখস্থ করার কোনো দরকার নাই, মিস্টার রাসমুস বললেই হবে। আর তার চেহারা আপনাদেরকে একটু পরে আমি দেখাবো, খুবই সুন্দর চেহারা। সো মিস্টার রাসমুস যখন এটা নিয়ে কাজ করে, খুব সম্ভব লেট 90s এর দিকে উনি কাজ করা শুরু করে, তখন এই ল্যাঙ্গুয়েজটার নাম উনি দিলেন পিএইচপি। তখন এই পিএইচপির ফুল মিনিং ছিল হচ্ছে গিয়ে পার্সোনাল হোম পেজ। আসেন আসেন আসেন, চলে আসেন স্যার, ওই যে সাইড দিয়ে ওই পিছনে জায়গা আছে। পার্সোনাল হোম পেজ মানে পি ফর পার্সোনাল, এইচ ফর হোম, পি ফর পেজ। খুব সুন্দর তাই না? খুবই ভালো। এটা হচ্ছে গিয়ে প্রথম দিককার ফুল ফর্ম। কিন্তু এরপরে উনি যখন এটাকে ওপেন সোর্স করে দিলেন, ওপেন সোর্স এই ওয়ার্ডটার সাথে আপনারা একটু পরিচিত হন। ওপেন সোর্স সোজা বাংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত, মানে যে কেউ এটাকে ব্যবহার করতে পারবে। এটা ব্যবহার করার জন্য কোনো টাকা পয়সা বা পেমেন্ট দেওয়ার দরকার নাই। যখন এটাকে তিনি ওপেন সোর্স করে দিলেন তখন এটার নাম চেঞ্জ হয়ে গেল। ওপেন সোর্স করার পরে এটার নাম আসলো এইভাবে, পিএইচপি কোলন, এটা কিন্তু ফুল ফর্ম লিখতেছি আমি, হাইপার টেক্সট প্রিপ্রসেসর। তাহলে কি দাঁড়াইলো? পিএইচপি এর ফুল ফর্ম হচ্ছে এখন পিএইচপি হাইপার টেক্সট প্রিপ্রসেসর। তার মানে এই পি হচ্ছে একটা, এই এইচ হচ্ছে একটা, এই পি হচ্ছে একটা, তার মানে এই তিনটা মিলে হচ্ছে পিএইচপি। দেখেন তো নিজের নামের মধ্যে আবার নিজের নাম কল হইছে না? এই ধরনের সিচুয়েশনকে বলা হয় অ্যাক্রোনিমস। নিজের নামের মধ্যে আবার নিজেকে ডাকা। কেন? কারণ রাসমুস চায় নাই যে পুরান যে নামটা ছিল সেটা যাতে বিলুপ্ত হয়ে যায়, এইটা উনি চাচ্ছিল। আচ্ছা, ওই যে পিছন দিকে ডেভেলপমেন্ট পিছনে। তো ওনার যেটা টার্গেট ছিল যে নতুন নাম তো হবেই, পুরানটাও যাতে থাকে। এই জন্য উনি কি করলেন, পুরানটাকে রাখলেন, সাথে নতুনটাকে যোগ করলেন। তাহলে পিএইচপির ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল হোম পেজ হাইপারটেক্সট প্রিপ্রসেসর। বুঝতে পারছেন? খুবই মানে নরমাল একটা প্রশ্ন, কিন্তু এটার পিছনে একটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে এরকম, পুরান নাম নতুন নাম মিলে এখন বর্তমানে পিএইচপি। ফাইন, ডান। এবার তাহলে মিস্টার রাসমুস স্যারকে একটু দেখা যাক যে উনি দেখতে কেমন। মিস্টার রাসমুসকে দেখার জন্য আমাদের আসতে হবে এই যে এখানে, খুবই সুন্দর চেহারার অধিকারী, এই যে উনি হচ্ছেন মিস্টার রাসমুস। চুল নাই, না থাকাটাই স্বাভাবিক। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা কাজ করে তাদের তো চুল না থাকাটাই ভালো। এরকম কেউ আছেন যার চুল পড়া শুরু হয়েছে? কিন্তু ভালো, ইওর ভবিষ্যৎ ইজ উজ্জ্বল। আমার লাস্ট ব্যাচে একটা স্টুডেন্ট ছিল, ওর মোটামুটি মাঝখান দিয়ে নাই। সো ও খুব খুশি বিষয়টা নিয়ে যে যাক ভালো হয়েছে, আমি আগাচ্ছি। ওকে, সো উনি হচ্ছেন মিস্টার লারদর্ফ। ভদ্রলোক এখনো বাইচে আছেন, মরেন নাই। মোটামুটি বলা যায় প্রোগ্রামিং লিজেন্ডদের মধ্যে উনি একজন, এবং বয়সও হয়েছে মাশাআল্লাহ 51। সো এই হচ্ছে পিএইচপির স্টোরি। এখন পিএইচপির স্টোরি আমাদের বেশি দূর লাগবে না, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। সো ওয়েবসাইটে ফিরে আসি। এই যে ওয়েবসাইটটা আপনারা ক্রিয়েটিভের দেখতেছেন, তার মানে এটা কি ফ্রন্ট এন্ড দেখতেছেন না ব্যাক এন্ড দেখতেছেন? ফ্রন্ট এন্ড দেখতেছেন। এইটা কিন্তু মাথা একদম ক্লিয়ারলি ঢুকাই নিতে হবে। ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের ডিফারেন্স বোঝাটা ভেরি ইম্পর্টেন্ট। ফ্রন্ট এন্ড দেখতেছেন, এইখানে একটা ফর্ম দিছে ক্রিয়েটিভ, জাস্ট আপনার ইনফরমেশন নেওয়ার জন্য। এই ফর্মটা কি ফ্রন্ট এন্ডের লোক বানায় না ব্যাক এন্ডের লোক বানায়? ফ্রন্ট এন্ডের ডিজাইন করে কিন্তু, মানে ফর্মের ডিজাইনটা কিন্তু করে ফ্রন্ট এন্ডের লোক, কিন্তু এই ফর্মের কাজ কি হবে
এইখানে কথার কথা আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে পিছনে কি হবে, এইটা কিন্তু করে একজন ব্যাক এন্ড ডেভেলপার। এটা কিন্তু ফ্রন্ট এন্ডের লোকটা পারে না। সো সে কি করবে, সে শুধু ডিজাইন করে রেখে দিবে। যারা আমাদের কাছে ডিজাইন করছেন তারা সারা জীবন কি করছেন, ফরম্যাটটা লেখা ক্লিক করলে দেখছেন একটা বিরোধ নিয়ে আবার আয়া পড়ছে, তাই না, একটা কোশ্চেন মার্ক, আর কিন্তু কিছু না। কিন্তু ওই ফরম্যাট ডাটাগুলো নিয়ে কি হবে সেইটা ডিসাইড করবো আমরা ডেভেলপাররা। তার মানে আমরা কি করব, এই তিনটা ডাটাকে ধরবো, ধরে এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রসেসিং করব, প্রসেসিং করে হয়তো এক জায়গায় জমা রাখবো, জমা রেখে ইউজারে বলে দিব ইওর ডাটা ইনসার্টেড সাকসেসফুলি বা সেন্ড টু আস সাকসেসফুলি। ইউজার তো খুশি, যাক আমার ডাটা তার কাছে চলে গেছে, সেই ডাটা নিয়ে আবার আমি অন্য জায়গায় কাজে লাগাবো। সো কোনো ওয়েবসাইটের এই ধরনের কাজগুলোকে করা বলা হয়েছে গিয়ে জিনিসটাকে ডায়নামিক করা, স্লোলি। ডায়নামিকের আরো একটা মিনিং আছে, মিনিংটা হচ্ছে আমি আপনারা বলি, কথার কথা ধরেন এইটাই মনে করেন, এটা তো এখন আপডেটেড না, অনেক পুরান সেমিনার আছে এবং নতুন সেমিনার আছে। কয় তারিখ, 26 তারিখ, তার মানে 25 তারিখ 26 তারিখের সেমিনারও আছে। এই যে সেমিনারগুলো, এগুলো কি টাইম টু টাইম আসবে না? জানুয়ারি মাসে তো আরো নতুন সেমিনার আসবে, ফেব্রুয়ারিতে তো আরো আসবে। তো যখনই কোনো নতুন সেমিনার আসবে, যদি এই ওয়েবসাইটে ডেভেলপমেন্টের কোনো কাজ না থাকে, তাহলে কি করতে হবে জানেন, একটা সেমিনার আসবে, ডিজাইনারের ফোন দিতে হবে, ভাই আমার তো একটা সেমিনার আছে, আপনি একটা কাজ করেন তো, টেবিলে একটা নতুন রো অ্যাড করে দেন। তখন আবার ও কি করবে, কোডের মধ্যে এসে একটা রো ঢুকাই দিবে। আবার মনে করেন ওই সেমিনার শেষ হয়ে গেল, ভাই ওই সেমিনার শেষ, সরাই দেন। বারবার কি করতে হচ্ছে, ডিজাইনারকে পোক করতে লাগতেছে নতুন নতুন এলিমেন্ট যোগ করার জন্য। কিন্তু যখন এই ওয়েবসাইটটা ডেভেলপ করা থাকবে, তখন আর আপনার কারো টাকা লাগবে না। আমি ডেভেলপ করে এমন একটা উপায় এই জায়গায় করে রাখবো যে এটার একটা অ্যাডমিন ড্যাশবোর্ড থাকবে, সেখানে বসে যে কোডিং এর কিছুই জানে না সে কি করবে, সেমিনারের নাম দিবে, সেমিনার কয়টায় হবে, কয় তারিখ হবে এটা দিবে, দিয়ে সাবমিট দিবে, এখানে অটো চলে আসবে। এই জিনিসটাকে বলা হয় ডায়নামিক ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেসের মতো ধরে নেন। এবং এই কাজগুলো যেখানে নাই সেই ওয়েবসাইটকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। একটা ওয়েবসাইটকে এরকম নিজ চোখে দেখা যাচ করার উপায় নাই যে এটা কি স্ট্যাটিক নাকি ডায়নামিক, কারণ এটা যাচ করা যায় না। এটা ব্যাকএন্ডে কি চলতেছে, ব্যাকএন্ডের কোড দেখলে আপনি বুঝতে পারবেন, যেমন এটা স্ট্যাটিক না ডায়নামিক এটা আপনি ধরতে পারবেন না। এটা আমি জানি এটা কি, কারণ যেহেতু আমাদের আন্ডারে আছে, বাট এইটা স্ট্যাটিক না ডায়নামিক এটা উপর দিয়ে বোঝা যায় না। ঠিক আছে, ওকে। সো আমরা যে কোনো ওয়েবসাইট ডায়নামিক করার কাজগুলোই ব্যবহার করব, সব করবেন, কোনো সমস্যা নাই। এই যে এখানে যে ব্যানার আছে, একটার পর একটা চেঞ্জ হইতেছে, এই ব্যানারগুলোকে ডায়নামিক করতে হবে, যাতে আমি ড্যাশবোর্ড পিছন থেকে আপলোড করলে যাতে ছবি এখানে চলে আসে, নাহলে তোমার প্রত্যেকবার ডিজাইনারকে ডাকা লাগবে। সবই আমরা করব, কিন্তু সেইটার আগে আমাদের যে নলেজটা লাগবে সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নলেজ। আর সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নলেজ লাগতে যেহেতু আমাদের একটু শুরু থেকে শুরু করতে হবে, এই জন্য আপাতত এগুলো সব ভুলে যান, সব আসবে, ধৈর্য ধরে একটু বসে থাকেন। তবে ফার্স্টে আমরা প্রোগ্রামিং এর বেসিক নিয়ে কাজ করে নিই, ঠিক আছে? আগে বেসিক বিল্ড হোক, তারপর সেই বেসিককে কাজে লাগায় কিভাবে এইগুলাতে ইমপ্যাক্ট ফেলানো যায় সেটাও শিখতে পারবেন। প্রথম দিকে বেসিকগুলো শিখলে একটু বোরিং লাগবে, মনে হবে এটার কাজ কি স্যার, এটার কাজ বলেন। এখন কোনো কাজ নেই, কাজ আছে 10 ক্লাস পরে, ঠিক আছে? এখন বেসিক শেখাটাই জরুরি। সো যেহেতু আমি বেসিক শিখবো, সব ফালাই দেন, কোনো কিছুর দরকার নেই। এবার বেসিক শেখার পালা। বেসিক শিখবো আমরা কোন প্রোগ্রামটা, পিএইচপি। ওকে, পিএইচপি নিয়ে যে কাজ করার আগে আমরা একটু স্মৃতিচারণ করে আসি। কিরকম স্মৃতিচারণ? ডিজাইনারদের স্মৃতিচারণ। আচ্ছা, আপনারা যখন কোনো ওয়েবসাইট ডিজাইন করা শুরু করতেন, একটা ওয়েবসাইট ডিজাইন করবো, মনে করেন আপনি আমার একটা পার্সোনাল পোর্টফোলিও বানাবেন আমার নামে। ফার্স্টে এসে কি করতেন, যেটা আমাদের ভাই ব্রাদাররা করে, সেটা হচ্ছে যে কোনো হয়তো যে কোনো একটা ড্রাইভের মধ্যে যায় অথবা ডেস্কটপ যেখানেই হোক, একটা ফোল্ডার বানায় প্রথমে, তাই না? একটা ফোল্ডারের একটা নাম দেয়, এটা হচ্ছে আপনার প্রজেক্টের নাম। সো ফোল্ডার বানানোর দুইটা অপশন আছে, আপনাদের কি ফোল্ডার বানানো শিখাতে হবে? আচ্ছা, তাহলে ভালো। ফোল্ডার বানানোর যদিও দুইটা অপশন আছে, একটা এই যে রাইট ক্লিক করে এরকম করতে পারেন, আর একটা আছে কন্ট্রোল শিফট এন শর্টকাট, যে কোনো একটা দিয়ে বানালেই হবে। ফোল্ডার যেভাবেই বানান কাজ করবে। এই ফোল্ডারের মধ্যে আপনি প্রজেক্টের নাম দেন। আমাদের মনে করেন এই ফোল্ডারে আমি সব জায়গায় ইউজ করবো, আমাদের প্রজেক্টের নাম কি হবে বলেন দেখি, কি নাম দিতে পারেন? আমি বলি আমার আগের প্রজেক্টের নাম বলি, তাহলে বুঝতে পারবেন। টাইগার, লায়ন, বার্ড, ইগল। এবার আপনাদেরটা কি নাম দিতে চান বলেন? জাগুয়ার। অনেক বেশি কঠিন হয়ে যায়, আর একটু সহজ কিছু দেওয়া যায় না? হ্যাঁ, জাগুয়ার দেওয়া যেতে পারে, দিলাম জাগুয়ার। যান, আজকে থেকে জাগুয়ার মানে ঠিক আছে, যে GUAR, হ্যাঁ জাগুয়ার। যান, এটাই প্রজেক্টের নাম। এই প্রজেক্টের নামটা এত সিলি দেওয়ার পিছনে রিজন হলো নামে কিছু আসে যায় না, কাজে হচ্ছে মূল বিষয়। এবং এটা আমি বারবার বলবো যে নেম হ্যাজ নাথিং টু ডু উইথ ইওর কোড, আপনার কাজ করলে হয়েছে। ফাইন, আসলাম।
হয়ে গেল আমার নামে প্রজেক্ট, জাগুয়ার নামে প্রজেক্টের ফোল্ডার হয়ে গেছে। এখানে এসে আমার ভাই ব্রাদাররা কি করবে, ফার্স্ট এসে নিউ, তারপর কি টেক্সট ডকুমেন্টস, আর নতুন টেক্সট ডকুমেন্টস নিল, নিয়ে পুরাটারে ধরে কি লিখবে, index.html। মনে পড়তেছে না, ছোটবেলার স্মৃতির সাথে একটু মিলান হইলো। এবং এখানে আপনাকে একটা সে বড় দিবে, হ্যাঁ তুমি শিওর, হ্যাঁ আপনার এত কিছু দেওয়ার দরকার নেই, হ্যাঁ শিওর, শেষ। এই হইলো আমার ওয়েবসাইটের ইন্ডেক্স পেজ। এবং এই ইন্ডেক্স পেজের সাথে অন্য পেজের একটা মাহাত্ম্য আছে। আমি একটু যদি আর একটা ফাইল ক্রিয়েট করি, আপনার একটু মাহাত্ম্যটা বলবেন। সেটা হচ্ছে, মনে করেন এটার নাম দিলাম হচ্ছে কি about.html। এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? ইন্ডেক্স পেজ কখন কাজ করে বা কখন অ্যাক্টিভ হয়? ইন্ডেক্স পেজ মানে হচ্ছে এই ফোল্ডারে যদি আপনি হিট করেন, তাহলে সবার ফার্স্টে সেই খুঁজ করবে ইন্ডেক্স নামে কোনো কিছু আছে কিনা, সেটা থাকলে সে অটো এটাকে রান করে চলে যাবে, তাই না? সো ইন্ডেক্স এন্ড অ্যাবাউট এইচটিএমএল এর মধ্যে ডিফারেন্স আছে। আর যদি আপনি অ্যাবাউট এইচটিএমএল চালাতেন, তাহলে আপনাকে লিখতে হবে /about.html। এই ভদ্রলোককে যতক্ষণে আপনি না ডাকবেন তার আগে সে আসবে না, আর এই ভদ্রলোককে ফোল্ডারের কাছে গেলেই এর লাভ দেওয়া চলা শুরু হবে। এই জন্য এটার নাম হচ্ছে ইন্ডেক্স। ফাইন, ইন্ডেক্স পেজ হইলো, অ্যাবাউট পেজ থাকুক, কোনো সমস্যা নাই। এখন আমি এইটার মধ্যে আমার জন্য ওয়েবসাইট বানাবো, তাহলে তো আমার নিশ্চয়ই একটা কোড এডিটর লাগবে, কোডকে এডিট করার জন্য। অনেক ধরনের কোড এডিটর আছে, লাস্ট দিন আমি অনেকগুলো নিয়ে কথা বলছি, এবং আমি বলছি আমার পার্সোনাল ফেভারিট কোনটা সেটাও আমি আপনাদেরকে বলছি। আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে অ্যাটম। অ্যাটম আমি খুব পছন্দ করি, এবং আমি আপনাদেরকে লাস্ট দিনও দেখাইছি, এখান থেকে ডাউনলোড করে নিলেই হবে। আপনারা অন্যটা ইউজ করলে করেন, বাট কিছুদিন পর আপনারা অ্যামাটনে আসবেন, দ্যাটস ফর শিওর, আই উইল মেক ইট শিওর, কোনো সমস্যা নেই। স্যার ইয়েস, আমি ট্রাই করেছিলাম, তো এটা আসতেছে না, হয়তো এটা কোন ফাইল যাচ্ছে নাকি ডাউনলোড করার পরে ইউটিউব, হ্যাঁ ডাউনলোড এটা করা, এটা তো সমস্যা তো হওয়ার কথা না। ডাউনলোড কি পুরোপুরি হয়েছে 180? হ্যাঁ এটা ডাউনলোড হয়েছে। ওকে ফাইন। তারপর যখন নিয়ে করছে ওই লোডিং তখন নিয়ে সমস্যা হচ্ছে, তো তারপরে ইউটিউব দেখে নিয়ে নেব। আমি আসলে এটার উপরে ওই 5-6 বার ট্রাই করার পর এটা ওকে ফাইন, ফরগেট অ্যাটম, ইটস ওকে। নাম আপনি ওইটাতে যাবেন। ওকে, তাহলে একটা যেটা করতে পারেন, ল্যাপটপ না ডেস্কটপ, তাইলে যে ইরোডটা বা যে এটা আসে, এটা একটু ফেসবুকে একটা স্ক্রিনশট দিন দেখি আমি এটা নিয়ে আসছি ফোনে, আমি আফটার ক্লাস। আচ্ছা দেখুন, আমি সমস্যা নেই। ওকে, তাহলে যাই হোক, আমাদের মনে করেন অ্যাটম লাগবে, ওই তো অ্যাটম ডাউনলোড হবে। আপাতত এটা আমার দরকার নেই, কারণ আমি জানি এই পিসিতে অলরেডি অ্যাটম ইনস্টল আছে, সো অ্যাটম আমার লাগবে না। আমি এটাকে একটু পজ করে দিলাম, অ্যাটমটা ওপেন করলাম, এটা ওপেন হোক। আচ্ছা, অ্যাটম ওপেন হয়েছে, এখানে বিভিন্ন কোড, এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এগুলো আপনাদের না। সো আমরা যাব হচ্ছে আমাদের ডেস্কটপে, তারপরে আমাদের ফোল্ডার জাগুয়ার, সিলেক্ট ফোল্ডার, ফাইন। এই তো আমার ফোল্ডার ওপেন হয়ে গেছে, তাই না? ওই যে দেখেন কর্নারে। আচ্ছা, আমি লাইট অফ করে দিলে আপনাদের দেখতে আর একটু সহজ হবে। সুন্দর হয়ে গেছে, আমরা এটাই ঠিক আছে, এই তো ঠিক আছে। ওকে, সো এই যে আমাদের জাগুয়ার ফোল্ডারের মধ্যে আমাদের দুইটা ফাইল, একটা হচ্ছে about.html আর একটা হচ্ছে index.html। আমি ছোটবেলা হলে কি করতাম, এটারে খুলতাম, খুইলেই মনে করেন HTML এর তো কিছু সিনট্যাক্স আছে, এইটা আপাতত আমি আলোচনা এখানে করব না। সো মনে করেন আমি কোনো সিনট্যাক্স না, সরাসরি একটা হেডিং নিলাম, এবং আমাদের সব থেকে পছন্দের প্রোগ্রামিং কোড যেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, সেইটাই লিখলাম, ডান, আমার ওয়েবসাইট রেডি। এখন যদি আমি এই ইন্ডেক্সটাকে সরাসরি ধরে টাইনা এটার উপরে ফালাই দিই, চলে আসছে না আমার ওয়েবসাইট। এই তো ওয়েবসাইটটা এভাবেই বিল্ড হয়। এরপরে আপনি এখানে মনে করেন আরও HTML এর অনেক কোড লিখবেন, তারপর এটার সাথে CSS কানেক্ট করাবেন, এটাকে সুন্দর করবেন, লাল নীল বেগুনি সব করবেন, কোনো প্রবলেম নেই, বাট দ্যাটস দ্য প্রসেস, ফাইন। এখন সমস্যাটা অন্য একটা জায়গায়, সেটা হচ্ছে আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে চান সেটার নাম হচ্ছে PHP তে এমনি কইরা বানাইলে হবে না। এমনি আপনার মনে করেন যেখানে মন চাইলো আপনি একটা কিছু খুললেন, খুললা শুরু করে দিলেন, বিষয়টা এরকম না। এটার একটা প্রসিজার আছে, নিয়ম আছে। নিয়মটা কি? খুবই সহজ। .html দিয়ে কি বোঝা যায় যে এটার মধ্যে কিসের কোড আছে? HTML এর কোড আছে। ওকে ফাইন, তাইলে আমি একটা জিনিস একটু লিখে রাখি, কারণ এটা আর কোনো দরকার নেই, আমরা বুঝেই ফেলছি ওপেন সোর্স। ওকে, যে ফাইলগুলোর এক্সটেনশন হবে .html, এইগুলোর মধ্যে আপনি শুধু HTML এর কোডই লিখতে পারবেন, HTML অনলি, এবং CSS, কারণ এটার সাথে তো আপনাকে স্টাইলিং করতে হবে, আর জাভাস্ক্রিপ্ট, মানে ওই রিলেটেড জিনিসপত্র লিখতে পারবেন। আমরা কাজ করতে চাই PHP নিয়ে।
আপনি যদি কোনো ফাইলে পিএইচপি লিখতে চান, পিএইচপি নিয়ে কাজ করতে চান, তাহলে অবশ্যই এটা এক্সটেনশন হইতে হবে পিএইচপি। এবং পিএইচপির একটা মজার জিনিস আছে, এইটার মধ্যে আপনি এইচটিএমএল ও লিখতে পারবেন প্লাস পিএইচপির কোডও লিখতে পারবেন, একসাথে দুইটা। তার মানে আপনার যদি ফাইলের এক্সটেনশনটা হয় .php, এইচটিএমএল ও সাপোর্ট করবে, সাথে সাথে কি সাপোর্ট করবে? পিএইচপি সাপোর্ট করবে। দেখি আমাদেরটা সাপোর্ট করে কিনা। আমরা রিনেম করে দিলাম। রিনেম করে দিতে আমাদের আর কি আসে, আমরা এখান দিয়েও রিনেম করতে পারি। রিনেম করে এটার নাম ছিল এইচটিএমএল, আমি কি করে দিলাম? পিএইচপি। ডান, পিএইচপি হয়ে গেছে। এখন কিন্তু index.php ওপেন করেন, কোড আছে না ভিতরে? খুব ভালো, কোড নিয়ে আমার কোনো সমস্যা নেই। রিলোড দেন। নাই, কেন নাই? এটার মানে কি? ওই যে আমি কোনটা অ্যাক্সেস করার চেষ্টা করতেছি, এইচটিএমএল। তাহলে আমি চেঞ্জ করে দিই পিএইচপি। কি দেখাচ্ছে দেখেন তো? এরকম কি দেখানোর কথা ছিল? আমার সাথে তো এরকম কথা ছিল না, আমার সাথে কথা ছিল এটারে হেডিং আকারে দেখাবে, কিন্তু ও কি করতেছে, ও আমার এখন কোডটারে শো করে দিতেছে। হিয়ার কামস দ্য ফান পার্ট। এইচটিএমএল কে বলা হয় সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইবার দুইটা জিনিস চলে আসছে, একটা হচ্ছে সার্ভার সাইড। সো আমরা যেন ওয়েবটাকে কয় ভাগে ভাগ করছিলাম? দুই ভাগে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আর একটা কি ছিল? ব্যাক এন্ড। এই ফ্রন্ট এন্ড কে বলা হয় ক্লায়েন্ট সাইড। ক্লায়েন্ট মানে হচ্ছে গিয়ে বুঝতেই পারছেন, আমি হচ্ছে ক্লায়েন্ট, তার মানে আমি যেটা দেখবো সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইড। আর এই যে ব্যাক এন্ডে যে মারামারি হইতেছে এটাকে বলা হয় সার্ভার সাইড। এই হচ্ছে ডিফারেন্স। তার মানে সবই ঠিক আছে, কিন্তু এখন আমরা কি আজকে কি সার্ভার সাইড নিয়ে কাজ করব না ক্লায়েন্ট সাইড নিয়ে কাজ করব? আমরা কাজ করব সার্ভার সাইড নিয়ে। ক্লায়েন্ট সাইড নিয়ে কাজ করার দিন তো শেষ, HTML CSS এর যুগ শেষ। তো যেহেতু আপনি সার্ভার সাইড নিয়ে কাজ করবেন, আপনার তো একটা সার্ভার লাগবে যেখানে আপনি কাজটা করতে পারেন। তাহলে সার্ভারের আইডিয়াটা কি? সার্ভারের আইডিয়াটা খুব সাধারণ। মাঝে মধ্যে আমরা ফেসবুকে দেখি না 1 জিবি ডোমেইন হোস্টিং বিক্রি করতেছে তারা, এরকম অ্যাড আসে না? 1 জিবি ডোমেইন হোস্টিং 1200 টাকা, 1000 টাকা, 2000 টাকা, হোয়াটএভার ইট ইজ। তার মানে হচ্ছে ডোমেইন হচ্ছে সেই ওয়েবসাইটের নাম www.facebook.com, এটাকে বলা হয় ডোমেইন নাম। আর হোস্টিং হচ্ছে এই যে facebook.com এর যে ওয়েবসাইটের কোডটা, সেইটা যে জায়গায় রাখছে, কারণ আমরা তো এখানে কোড লিখবো না বিভিন্ন, সেটা তো আমাকে একটা জায়গায় স্টোর করে রাখতে হবে, সেই জায়গাটার নামই হচ্ছে আমার সার্ভার। এবার কথা হচ্ছে তাইলে আমাদেরও তো একটা সার্ভার দরকার, কারণ আমরা যেহেতু পিএইচপি নিয়ে কাজ করব। ওকে, সার্ভার যেহেতু দরকার সেহেতু সার্ভার পাওয়ার অপশন আছে কয়েকটা। প্রথম হচ্ছে আপনি একটা সার্ভার কিনা ফেলাইতে পারেন নিজের জন্য। ফিজিক্যাল সার্ভার হতে পারে, ক্লাউড সার্ভার হতে পারে। দাম খুব একটা বেশি পড়বে না, 1 কোটি থেকে 2 কোটির আশেপাশে পড়ে সচরাচর। সো এটা যদি জমাইতে পারেন, কিনতে পারেন। আর একটা হচ্ছে একটা ডোমেইন হোস্টিং কিনে ফেলতে পারেন, তাহলে লাইভ সার্ভারের একটা জায়গা পাইবেন, 1 জিবি জায়গা, সেটার মধ্যে গুদাগুদি করতে পারেন। বাট যেহেতু আমরা এত বেশি বড় লোক না, আপাতত টাকা পয়সা ইনভেস্ট করার দরকার নাই। আপাতত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে আমার পিসিটা আছে, এটারে আমি সার্ভার বানাবো। এই পিসিটাকে আমি আজকে থেকে সার্ভার হিসেবে কাজ করব। এবং আপনাদেরও নিশ্চয়ই ল্যাপটপ বা ডেস্কটপ আছে, আপনারাও বাসায় যায় সেটার সার্ভার বানাবেন। সো সেইটাকে সার্ভার বানানোর জন্য একটা সফটওয়্যারের হেল্প নিতে হবে। ছোট্ট একটা সফটওয়্যার আছে, অনেকে অনেক কিছু ইউজ করে, অ্যান্ড দেয়ার আর লটস অফ টানস অফ অপশন। আমি আপনাদেরকে দেখাই। একটা আছে ওয়াম্প, এটাও একটা সার্ভার। একটা আছে মনে হয় ম্যাম্পও আছে, ম্যাম্প। আর সব থেকে যেটা সর্বজন পরিচিত এবং বিদিত সেটার নাম হচ্ছে জ্যাম্প। এই তিনটা জিনিস, তিনটাই সেম কাজ করবে। তিনটা 3 ধরনের ফিচার, বিষয়টা এরকম না, একই কাজ করবে। আপনার পিসিটাকে সে লোকাল সার্ভারে কনভার্ট করবে, তার মানে আপনার পিসিটা সার্ভারের মতন অ্যাটিটিউড করবে। সব থেকে বেশি পপুলার হচ্ছে জ্যাম্প, এবং এইটা আপনি যে কোনো অপারেটিং সিস্টেমেই পাবেন, কোনো সমস্যা নাই। যারা একটু বেশি বড় লোক, যারা খাওয়া আপেল ইউজ করেন, আই মিন অ্যাপল, তাদের জন্য আছে। আর যারা আমাদের মতন গরিব তারাও আছে। আর যারা একটু ইঞ্জিনিয়ার ফিল আনতে চান, লিনাক্সের লোকজন, তাদের জন্য আছে। সো অল আর অ্যাভেলেবেল। শুধু আপনাকে যেটা করতে হবে, এটাকে একটু ডাউনলোড করে নিতে হবে। এটাও সেম, এটাও ওই একটা exe ফাইল ডাউনলোড হবে, এরপরে আপনার এই যে নেক্সট কিডনি তোমার, তারপর নেক্সট শেষ। এতটুকু করতে পারলেই হইল। সো আর এগুলো যেগুলো আছে এগুলাও সেম, বাট আমি পার্সোনালি এগুলো কখনো আমার একটা দুটো ইউজ করছি জাস্ট টেস্ট করার জন্য, কিন্তু মোস্ট অফ দ্য কেসে আমি জ্যাম্প ইউজ করি। সো আমার সাজেশন থাকবে জ্যাম্প দিয়ে স্টার্ট করেন, পরে যদি ভালো না লাগে চেঞ্জ করে ফেলেন, বাট জ্যাম্প বেশ ভালো। ফাইন, মনে করেন আমাদের পিসিতে জ্যাম্প ডাউনলোড এবং ইনস্টল করা আছে।
ইনস্টলেশনে কারো প্রবলেম হলে আমাকে একটু জানাবেন, প্রবলেম হওয়ার কথা না, ভেরি ইজি প্রসেস। তারপর আমাকে জানেন, ধরলাম আমার জ্যাম্প আছে, তার মানে এই পিসিটাকে আমি সার্ভার বানানোর জন্য যে সফটওয়্যারটা লাগবে সেটা আমার ইনস্টল। তাহলে আমি আমার জ্যাম্পটাকে খুঁজে বের করি, জ্যাম্প এই যে। আপনারা যখন ইনস্টল করে ফেলবেন আপনাদের জন্য একটা জ্যাম্পের কন্ট্রোল প্যানেল থাকবে, যেখান থেকে আপনি পুরো জিনিসটাকে কন্ট্রোল করবেন। চলে যান জ্যাম্পের কন্ট্রোল প্যানেলে, কন্ট্রোল প্যানেল আসুক, এই যে সুন্দর একটা কন্ট্রোল প্যানেল আসছে, তাই না? এবং এইখানে অটো দুইটা জিনিস আমার এখানে চলা শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন, একটার নাম হচ্ছে অ্যাপাচি আর একটার নাম হচ্ছে মাই এসকিউএল। একটু ধৈর্য ধরেন, আমি বুঝাচ্ছি। সো এইটা আমার অটো চলা শুরু হওয়ার পিছনে রিজন আছে, কারণ আমি কি করছি, এই যে কনফিগারে যে এই দুইটা জিনিসকে আমি টিক মার্ক করে রাখছি, তার মানে যখনই জ্যাম্প চলবে তখনই এটা অটো চলা শুরু হবে। আপনাদের বাই ইনিশিয়াল এই দুইটা টিক মার্ক থাকবে না। সো আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে এখানে এই যে এরকম আপনাদের থাকবে, এরকম কিছুই থাকবে না, তখন এসে এইটাও স্টার্ট করতে পারবেন, এটাও স্টার্ট করতে পারবেন। আর সেটিংস দিয়ে যে আপনি যদি চান যে বারবার তো এই ঝামেলা করা লাগে, কারণ এটা করাই লাগবে, সো আপনি তখন এই দুইটাকে ঠিক মার্ক করে রাখতে পারবেন। ইটস আ শর্টকাট, কাজ একটু ফাস্টার হলো। এখন এই দুইটা কেন স্টার্ট করলাম, এই দুইটার কাজ কি আমাদের তো বুঝতে হবে, বুঝেই তো আমি একটা জিনিস স্টার্ট করতে পারি না। সো আমরা যে সার্ভারের কথাটা এতক্ষণ বললাম, আমরা যে সার্ভারটা ইউজ করবো সেই সার্ভারটা হচ্ছে উপরেরটা, এটার নাম হচ্ছে অ্যাপাচি সার্ভার। কি সার্ভার? অ্যাপাচি সার্ভার। এইটাকে স্টার্ট করার মানে হচ্ছে আমার এই পিসিতে ভার্চুয়ালি আমি ওই সার্ভারটাকে স্টার্ট করে ফেলছি, তার মানে আমার পিসির কিছু লোকেশন এখন সার্ভারের মতন কাজ করবে। একটু পরে দেখাচ্ছি সেটা কি। আরেকটা জিনিস স্টার্ট করছি যেটা আপাতত আজকে আমাদের কোনো কাজেই লাগবে না, এটা পরবর্তীতে লাগবে। এটার নাম হচ্ছে MySQL। এটা হচ্ছে ডেটাবেস। ডেটাবেজের কনসেপ্ট আপনাদের আসবে পরে, যখন আমরা বিভিন্ন জিনিসপত্র স্টোর করা শুরু করব। সো ডাটাবেস এবং সার্ভার দুইটা জিনিস আমি স্টার্ট করলাম আমার কাজের সুবিধা। ফাইন, আমার সার্ভারও রেডি, আমার এই পিসি এখন সার্ভারের মতন কাজ করবে, আমার ফাইলও তো রেডি। ফাইল মানে আমি বুঝাইতে চাচ্ছি যে দেখেন অলরেডি তো আমি কোড তো লেখা রাখছি, কোড চলতেছে না, এটা তো আমার দোষ না, কিন্তু ফাইল তো রেডি। আচ্ছা, এখন তাইলে আমার বুঝতে হবে সার্ভার তো আমি স্টার্ট করছি, তাইলে এই ফাইলটা তো এতক্ষণে ঠিকঠাক দেখার কথা, কারণ এখন তো আমার পিসি সার্ভার না। আপনার পিসির সব সার্ভার হয়ে যায়নি, একটা নির্দিষ্ট লোকেশন একটা ফোল্ডারের মধ্যে যে যদি আপনি কাজ করেন তাহলে সেটা সার্ভার হিসেবে কাজ করবে। এবং সেটা খুঁজে পাওয়ার জন্য আপনাকে ফার্স্টে যেতে হবে দিস পিসি অথবা মাই কম্পিউটারে যাবেন। মোস্ট অফ দ্য কেসে আপনি যদি সেটিংয়ে ইনস্টলের সময় কোনো চেঞ্জ না করেন তাহলে আপনার সার্ভারটা ইনস্টল হবে হচ্ছে সি ড্রাইভে। সি ড্রাইভে যাবেন, তারপরে আপনারা যাবেন জ্যাম্প নামে ফোল্ডারে, ইনস্টল করলে অবশ্যই এটা আসবে। এরপর এখানে অনেক কিছু দেখবেন, বাট আপনি একটা ফোল্ডার খুঁজবেন, এটার নাম হচ্ছে htdocs। ht মানে হচ্ছে হাইপার টেক্সট ডকুমেন্টস, htdocs। এইটার মধ্যে আপনি যা দেখতেছেন এখানে অনেক ফাইল আছে, কারণ এটা মানুষজন ইউজ করে, এই জন্য আপনাদের এত ফাইল থাকবে না, আপনাদের 4-5টা ফাইল থাকবে প্রথমে। এইখানে আপনি যা করবেন সেইটা আপনার এক একটা ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট আকারে কাজ করবে, এবং আপনি এখানে 3টা 4টা 5টা যে কয়টা আপনার দরকার হয় প্রজেক্ট আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনার পিসিতে যতক্ষণ জায়গা আছে ততক্ষণ আপনি এখানে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। ফাইন, এবার আমরা আমাদের যে প্রজেক্টের নাম কি ছিল? জাগুয়ার। এবার জাগুয়ারকে এই জায়গায় নিয়ে আসি। সো এইটা একটা উপায় হইতে পারে, আর যদি খুঁজে পাইতে খুব বেশি কষ্ট হয় তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এক্সপ্লোরে দিতে পারেন। একটু এই যেখানে কি লেখা আছে এক্সপ্লোর, এক্সপ্লোরে দিলে সরাসরি যে আমি আপনাদেরকে জ্যাম ফোল্ডার পর্যন্ত নিয়ে গেছিলাম না, ও আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে, তার মানে কষ্ট কম। এখন শুধু আপনাকে যেটা করতে হবে htdocs এ ঢুকে আপনাকে আমার কাজটা করতে হবে। ফাইন, এবার আমি যেটা বলতেছিলাম যে আমার সব কিছু রেডি। ও আর একটা ভালো কথা, এইটা একবার যদি স্টার্ট হয়ে যায় এটাকে আর এখানে রাখার কোনো দরকার নাই। আপনি যেটা করতে পারেন এটা কাইটা দিতে পারেন। কাইটা দেওয়ার মানে এই না যে সে বন্ধ হয়ে গেছে। স্কাইপের কথা মনে আছে? স্কাইপে কাইটা দিলে যে লুকায় থাকতো না, এইটাও এরকম এই যে এখানে লুকায় আছে, এই তার মানে বন্ধ হয় না, ভয় নেই। কাইটা দেওয়া মানে যেটা বন্ধ করে দেওয়া না, তার মানে এটা মিনিমাইজ করা। আর যদি পুরো বন্ধ করতে দেন তাহলে রাইট ক্লিক করে কুইক, তাহলে সে বন্ধ হবে। আচ্ছা, আর তাছাড়া এটা এখানে লুকায় থাকবে। সো ফাইন, ওটা লুকায় থাকুক, কারণ আমার কাজ তো চলতেছে। আমাদের প্রজেক্ট হচ্ছে এইটা জাগুয়ার। এখন আমি চাই যে এই জাগুয়ারটা সার্ভারে চলবে এবং একটা ওয়েবসাইটের মতন সে ভাব দেখাবে। এতক্ষণ কিন্তু সে দেখাইতেছে না। আপনি সিম্পলি যেটা করেন এইটারে ধরেন ধইরা কাট করেন, কাট কইরা কোথায় নিয়ে আসছিলাম আমরা htdocs ফোল্ডারে, এখানে এসে পেস্ট করেন। পেস্ট, তার মানে এই যে প্রজেক্ট আমার চলে আসছে, কি নামে আসছে? জাগুয়ার নামে আসছে। এখন আমি তো বলতেছিলাম যে এখানে যে কয়টা আপনারা প্রজেক্ট দেখতেছেন এই প্রত্যেকটা প্রজেক্ট হচ্ছে এক একটা ওয়েবসাইট, এগুলো মনে করেন এক একটা ওয়েবসাইটের অ্যাড্রেস। এখন আমাকে এটাকে অ্যাক্সেস করতে হবে, আমাকে তো ওর পর্যন্ত যাইতে হবে,
কারণ আমি যদি ওকে এইভাবে অ্যাক্সেস করি তাহলে তো কোনো লাভ হচ্ছে না, এটা তো আপনারা দেখতেই পারতেছেন। সরি, আমি যদি ওরে আরে আবার ঠিক করছে, আমি যদি ওরে টাইনা এখন বলি গুগল ওপেন করো, ও তো আমার কোনো আউটপুট দেখাইতে পারতেছে না, কারণ ও আমাকে কি দেখাচ্ছে, সরাসরি কোড দেখাচ্ছে। বাট আমি তো এটার আউটপুট দেখতে চাই, মানে আমি একটা চাই হেডলাইন সে দেখায়। সেটা যদি আপনি দেখতে চান, ও মাই গড, এত বেশি যদি মানে গুগল মনে হয় বলছি বা কিছু একটা বলে ফেলছি, সে লাভ দিয়ে উঠে গেছে। মানে কি অবস্থা, আমি কইছি এত কথা কেটে। ওই দিন বলতেছিলাম আমি ঘুমাবো, গুগল লাভ দিয়ে উঠছে। মানে বেশি স্মার্ট হয়ে গেছে জিনিসপত্র। আচ্ছা, সো ফোল্ডারের নামটা একটু খেয়াল করেন, কি নাম আছে, জ্যাগুয়ার। ফাইন। আপনার যখন একটা ওয়েবসাইটে যাওয়ার দরকার পড়ে তখন আপনি ওই ওয়েবসাইটের একটা ডোমেইনের কাছে যান না? ডোমেইন বলতে আমি নাম বুঝিয়ে দিচ্ছি, এই যে এটার নাম কি, facebook.com, এইটার নাম কি, twitter.com। আপনি কিন্তু এক একটা ওয়েবসাইটের অ্যাড্রেসের কাছে যাচ্ছেন, এবং আপনাদের জ্ঞাতার্থে আমি বলে রাখি, এই নামটার পিছনে একটা আইপি অ্যাড্রেস থাকে। সেই আইপি অ্যাড্রেসটা মুখস্থ রাখা কঠিন বলেই এই ডোমেইনের কনসেপ্টটা আসছে। এখন কেউ যদি আপনারা বলতো যে ফেসবুক ভিজিট করার জন্য আপনি যাবেন 172.125 এটা মুখস্থ রাখা ভেরি টাফ, তার থেকে ওইটার নামে একটা নাম মনে রাখা ভালো। সো এই প্রত্যেকটার পিছনেই একটা করে আইপি অ্যাড্রেস আছে, এইটাকে এই নামটা দিয়ে ঢাইকা রাখা, এই জন্য এটাকে বলা হয় ডোমেইন, ডোমেইন নেম। ভালো কথা। এখন আমিও তো একটা ওয়েবসাইট বানাইছি, আমার ওয়েবসাইটের নাম হচ্ছে জ্যাগুয়ার। এখন এটা আমার দেখতে মন চাইতেছে, কিন্তু এটা দেখার জন্য তো আমাকে একটা ডোমেইনের কাছে যাইতে হবে। সো লোকাল হোস্টে যখন আপনি কোনো ওয়েবসাইট জ্যাম সফটওয়্যারের মাধ্যমে লোকাল হোস্টের মাধ্যমে দেখতে চাবেন, তখন আপনার ডোমেইনের নাম হচ্ছে লোকাল হোস্ট। কি নাম, লোকাল হোস্ট। তখন আর facebook.com এরকম কিছু না, আমরা সরাসরি লোকাল হোস্টে যাই। দেখেন আমি যখন লোকাল হোস্ট ক্লিক করলাম, এই ফোল্ডারগুলো কি পরিচিত লাগতেছে আপনাদের? দেখেন তো এই ফোল্ডারগুলোর সাথে এই ফোল্ডারগুলো মিলে কিনা। দেখেন এই যে 1820, এই যে দেখেন অ্যাটম, তার মানে আমি এই ফোল্ডার পর্যন্ত চলে আসছি, কিন্তু কোনটা দিয়ে অ্যাক্সেস করছি আমি, ডোমেইন নেম দিয়ে, লোকাল হোস্ট দিয়ে। এই লোকাল হোস্টের একটা আইপি অ্যাড্রেস আছে, এটাকে বলা হয় হোম আইপি অ্যাড্রেস, সেটা হচ্ছে 127.0.0.1। আপনারা এটাও লিখে রাখতে পারেন, এটার আইপি অ্যাড্রেসটা কত, 127.0.0.1। মাঝে মধ্যে দেখবেন ফেসবুকে কিছু ট্রল বের হয়, দেয়ার ইজ নো প্লেস লাইক দিস, তার মানে এটার মানে সে বুঝাতে চায় দেয়ার ইজ নো প্লেস লাইক হোম, মানে বাসার মতন কোনো জায়গা আর নাই। এটাকে বলা হয় হোম আইপি, এবং এটা আপনার পিসিতেও সেম, আমার পিসিতেও সেম বাই ডিফল্ট। আচ্ছা, এটাতে ক্লিক করেন, দেখেন তো এইটার মধ্যে আর এটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? একই আউটপুট দেখতেছেন না? সো আপনি চাইলে এটাকে এইভাবেও অ্যাক্সেস করতে পারেন আইপি অ্যাড্রেস দিয়ে, অথবা নাম দিয়েও অ্যাক্সেস করতে পারেন, দুইটাই ভ্যালিড। সো আমরা যেহেতু একটু ডেভেলপার হবো, আমাদের তো একটু ফিল আসা দরকার, তাই না? সো আমরা এটা বাদ দিয়ে দিলাম, আমরা আইপি অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেস করবো, তাহলে ফিল ভালো আসবে। ঠিক আছে, ওকে। সো রুটে চলে আসলাম, এটা হচ্ছে রুট মানে মূল স্টেশন, কিন্তু আমার তো জ্যাগুয়ারের মধ্যে ঢুকতে হবে। জ্যাগুয়ার পেয়ে আছে দেখেন তো, এই তাই না, আমাকে ওই ফোল্ডারটা অ্যাক্সেস করতে হবে। ওই ফোল্ডারটা অ্যাক্সেস করার উপায় একদম সহজ, হয় আপনি এটার উপরে এসে ক্লিক করতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন এখানে এসে লিখতে পারেন /জ্যাগুয়ার, লিখে যখন আপনি এন্টার দিবেন, এই যে হ্যালো, এই যে এতক্ষণ পরে আমার ওয়েবসাইটটা কোন জায়গা থেকে চলতেছে, সার্ভার থেকে রান হচ্ছে, এবং এখন কি আর আমারে কোড দেখাচ্ছে না, আমাকে এখন আউটপুট দেখাচ্ছে, তার মানে সার্ভার ঠিকঠাকভাবে চলতেছে। এবং আপনি যদি একটু কষ্ট করে এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখেন, এই যে দেখেন আপনার কোড ইন্সপেক্ট এলিমেন্ট করা, এটা কিন্তু শর্টকাট, এটা কি আপনারা জানেন? কন্ট্রোল ইউ, এই যে কন্ট্রোল ইউ দিলেই ইন্সপেক্ট এলিমেন্ট দেখাবে। আর যদি শর্টকাট ইউজ করতে না চান, রাইট ক্লিক করে এই যে, অথবা ভিউ পেজ সোর্স, পুরো ভিউ পেজ সোর্স দেখা দেবে, মানে পেজের পিছনে যে সোর্সটা আছে সেটা আপনাকে দেখা দিবে। ফাইন, আমি খুব খুশি যে আমার পিএইচপির কোড চলছে, কিন্তু পিএইচপির কোডের মধ্যে আমি লেখা তো রাখছি HTML, তাই না? তাহলে লাভ হলো কি? এই খুশির তো কোনো দাম নেই, তাহলে আমাকে খুশি হইতে হবে এমন খুশি তাতে পিএইচপির কোড চলে, তাইলেই না জিনিসটা লাভ হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার আমাদের অ্যাটম অন করি, আমরা অ্যাটম অফ করে দিছিলাম যেহেতু ফোল্ডার কেটে এক জায়গা থেকে আরেক জায়গায় নিছি। সো নিউ ফোল্ডার, আমরা যাব সি এর পরে কোথায় বলেন দেখি পান কিনা, জ্যাম, তারপরে এসিডক্স, তারপরে জ্যাগুয়ার, এই আমার জ্যাগুয়ার চলে আসছে, গ্রেট। আচ্ছা, আর একটা জিনিসে যদি প্রবলেম হয় বলবেন, আমার কিবোর্ডের শর্টকাট আলহামদুলিল্লাহ ভালো, মানে আমি অনেক কিবোর্ড ইউজ করি,
সো যদি বুঝতে না পারেন কোনটা থেকে কোনটা যেতেছে, আমার একটু স্লো ডাউন হতে বলে আমি স্লো ডাউন, ঠিক আছে? এমনিতে একটু দেখবেন যে ধামধুম লিখতেছি, থামাই দিয়ে না মানে থামেন থামেন আসতে, তাহলে আমি থেমে যাবো। ওকে, সো যাই হোক, এই হচ্ছে আমার কোড এবং এই হচ্ছে আমার আউটপুট। এটা আউটপুট না আমার, এইটা হচ্ছে আমার আউটপুট, এবং আমি আমার আউটপুট নিয়ে খুব সন্তুষ্ট, খুবই খুশি, খুব ভালো, কোনো সমস্যা নাই। এবার একটা কাজ করি, এটাকে আমি পিএইচপি করে দিতে পারি না? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, দেখি এটারও আমি পিএইচপি করে দিই। রিনেম করে আমি এটারে কি করলাম, পিএইচপি করে দিলাম। তার মানে অ্যাবাউট ডট পিএইচপি। এই অ্যাবাউট ডট পিএইচপির মধ্যে আমি যে কোনো কিছু চাইলে লিখতে পারি। একটা h2 ট্যাগ নিলাম, আই অ্যাম ইয়োর অ্যাবাউট পেজ। কোনো সমস্যা আছে এটা লিখলে? কোনো সমস্যা নাই। আমি যদি এখন ওই অ্যাবাউট ডট পিএইচপি পেজটা দেখতে যাই, তাইলে আমাকে কি করতে হবে? রিফ্রেশ করতে হবে। করলাম রিফ্রেশ। জাগুয়ার স্ল্যাশ অ্যাবাউট কেন? অ্যাবাউট ডট পিএইচপি দেখে আমাকে ওই নামটা ধরে লিখতে হবে। আর যদি এটা ইন্ডেক্সের মধ্যে করতাম তাহলে রিলোড দিলেই হইতো, কারণ ও তো অটো পাচ্ছে। সো আপনি যদি অ্যাবাউট ডট পিএইচপি কে দেখতে চান, অবশ্যই আপনাকে এখানে লিখতে হবে অ্যাবাউট ডট পিএইচপি। এই যে আই এম ইওর অ্যাবাউট পেজ। তার মানে দেখছেন দুইটা পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে আমাদের ওয়েবসাইটে। একটা হচ্ছে কি আমার হোম পেজ, আর হচ্ছে আমার অ্যাবাউট পেজ। খুবই ভালো, আমার তাতে কোনো সমস্যা নাই। এখন আমরা ওয়ার্ল্ডের বেস্ট প্রোগ্রাম লিখব, যেটা সবাই লেখে, হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম, হ্যালো ওয়ার্ল্ড ইন পিএইচপি। এইটা আমাদের আজকের ফার্স্ট টাস্ক, হ্যালো ওয়ার্ল্ড ইন পিএইচপি। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড ইন পিএইচপি যদি আপনি লিখতে চান, সবার প্রথম হচ্ছে গিয়া এইচটিএমএল ফালাই দেন। এইচটিএমএল এর কোনো ভ্যালু নেই, এইচটিএমএল বাদ পুরো ক্লিন। আগে যখন আমরা এইচটিএমএল লিখতাম তখন কিন্তু আমরা একটা সিনট্যাক্স ফলো করতাম, এটা হচ্ছে এটা ইচ্ছে করে আমি এতক্ষণ আপনাদেরকে দেখাইনি। আই গেস আপনারা এটা বুঝেন। এইচটিএমএল এর ট্যাগ শুরু হবে, হেডিং পোরশন থাকবে, বডি পোরশন থাকবে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন। সরাসরি লিখলেও হয়, কিন্তু এইভাবে করে আলাদা আলাদা করে লিখলে, কারণ এই হেড ট্যাগের মধ্যে আবার সিএসএস অ্যাড করতে হয়, তাই না? আবার বডি ট্যাগের লাস্টের দিকে দেখা যায় জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে হয়। সো অনেক কনভেনশন আছে যেগুলো আমরা ফলো করে করি। এইটা হচ্ছে এইচটিএমএল লেখার কনভেনশন, এবং এটা শর্টকাট। আর যেহেতু শর্টকাটের বিষয়টা আসলো, তাহলে বাকি বিষয়টা আলাপ করে নিই। আমি কিন্তু লাস্ট ক্লাসে বলছিলাম যে নোটপ্যাডে চাইলেও কোড লেখা যায়। সো নোটপ্যাডে কোড লিখলে যেটা হইতো সেটা হচ্ছে এই যে সাজেশনটা, যেমন একটু আগে আমাকে একটা সাজেশন দিল, এই সাজেশনটা নোটপ্যাডে নাই, এটা পুরোটা হাতে লিখতে হইতো। আর যেহেতু আমি একটা মডার্ন কোড এডিটর ইউজ করতেছি, আমাকে সে সাজেশন দিচ্ছে, তুমি কি এইটা চাও? সো আপনি যেটা করতে পারেন, ট্যাব চাপ দিবেন, হ্যাঁ তাহলে চলে আসবে, ট্যাব অথবা এন্টার। এগুলো শেখানোর দরকার নাই, তারপরও আমি বলে রাখতেছি যারা একান্তই জানেন না। ফাইন, এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে এইচটিএমএল এর স্ট্রাকচার। এখন আমি তো কাজ করব কি নিয়ে? পিএইচপি নিয়ে। এই সব জিনিসপত্র আমার লাগবে না। সো পিএইচপি নিয়ে কাজ করতে হলে পিএইচপির মতন লিখতে হবে, এবং সেটা লেখার জন্য সবার প্রথমে আপনাকে লিখতে হবে এইটা। এটা কি লেস দেন না গ্রেটার দেন? এটা লেস দেন না গ্রেটার দেন? লেস দেনের পক্ষে কয়জন আছে? কঠিন একটা প্রশ্ন। আর বাকিটা তাহলে গ্রেটার দেন। ওমা, কিছু না কিছু তো হইব, হয় এই পাশ নাইলে ওই পাশ। এটা তো আর এমন কিছু না যে কিছু হইব না। এটা লেস দেন না গ্রেটার দেন? গ্রেটার দেনের পক্ষে কেউ নাই? গ্রেটার দেন তো। লেস দেন গ্রেটার দেন কিভাবে বুঝেন আপনারা? এই প্রবলেম আমি সলভ করছি 2019 এসে। এই যে লেস দেন আর গ্রেটার দেন আমি একদম সহজ করে শিখিয়ে দিই। এইটা একটা সাইন, এটা একটা সাইন, তাই তো? এইটা হচ্ছে লেস, এল, একদম সহজ করে বুঝেন। এই যে এল লেস, আর এইটা হচ্ছে গ্রেটার দেন, কারণ গ্রেটারের ওই যে জিটা আছে না। এবার একদম সহজ করে বোঝার উপায় হলো লেস এন্ড গ্রেটার। তার মানে এটা কি? লেস। দ্যাটস ইট। আর জানি ভুল না, ঠিক আছে? আরেকটা জিনিস অনেকে ভুল করে, আমি একটা জিনিস লিখি, দেখেন এটা সত্যি না মিথ্যা, কারণ লেস দেন গ্রেটার দেন মানে তো ছোটবেলায় ইহা ইহার থেকে বড়, এগুলো তো পড়ছেন। এটা কি ঠিক আছে নাকি ঠিক নাই? ঠিক আছে। আর আরো কনফিউজ করা যাবে, সমস্যা নেই। আপনি মনে করেন না যে আমি কনফিউজ করতে পারবো না। এটা কি ঠিক আছে নাকি ঠিক নাই? কোনটা ঠিক আছে, উপরেরটা না নিচেরটা? আর এটা কেন? এটা তো ঠিক আছে। আচ্ছা, এখন এইটা মনে রাখার আরেকটা উপায় আছে, এটা আমি ফলো করি। সেটা হচ্ছে যে সাইড হা করে থাকবে, এই সাইডে হচ্ছে কি বড় ভ্যালুটা থাকবে, আর যে সাইড বুঝে থাকবে সেই পাশে থাকবে কি স্মল ভ্যালু। এবার আপনি মিলান, আমি ফার্স্ট এবার লিখছিলাম এইভাবে, তার মানে হা করে রয়েছে কোন পাশ? ওই পাশ। ওই পাশে 50 লিখছে, তার মানে এটা ভুল। একদম সহজ। লেস দেন গ্রেটার দেন কেন বললাম? কারণ এগুলো আমাদের প্রচুর লেখা লাগে, ঠিক আছে? সো এটা কি সাইড? লেস দেন সাইড। চমৎকার, এল ফর লেস। ডান। লেস দেন, তারপরে হচ্ছে কথা নেই বার্তা নেই, কোশ্চেন মার্ক, কিছু করার নেই।
পিএইচপি সিনট্যাক্স এটাই, যারা চোখে একটু কম দেখেন তাদের জন্য আমি একটু বড় করে দিলাম। তারপরে হচ্ছে পিএইচপি, অলরেডি আমাকে সাজেশন দিচ্ছে, কিন্তু প্রথম দিকে আমি সাজেশন নিব না। পিএইচপি, তারপরে আবার একটা কোশ্চেন মার্ক, অ্যান্ড ফাইনালি এই হচ্ছে পিএইচপির ট্যাগ বলতে পারেন, সিনট্যাক্স বলতে পারেন, লেখার জন্য যা মন চায় তাই বলেন। কিন্তু আমার কথা হচ্ছে তাহলে কোডটা লিখুন কই? কোড লেখার তো জায়গা লাগবে। সিম্পল, এই জায়গায় একটা জায়গা আছে, তার মানে এই যে পোর্শনটা এইটা হচ্ছে আপনার কোডিং এর জায়গা। এখন এই একটা স্পেসের মধ্যে কোড লেখাটা কঠিন না? কেন এটা এন্টার দিলে কেউ মারবে? মারবে না। সো এই জায়গায় আপনার সব কোডগুলো থাকবে, কোড হিয়ার। তার মানে আমি কোড লেখার জায়গা বানাইলাম। এইটা হচ্ছে পিএইচপির শুরু, এটা হচ্ছে পিএইচপির শেষ। প্রত্যেকটা পেজে পিএইচপি কে শুরু করবেন, পিএইচপি কে শেষ করবেন, এবং এটার মধ্যে যা লিখবেন সেটাই আপনার পিএইচপির কোড হিসেবে কাজ করবে। ফাইন ফাইন, খুব খুশি। এবার আমরা কোড লেখা শুরু করব, ডেভেলপার হয়ে যাচ্ছি আমরা দিনে দিনে। তাহলে কোড লিখবেন। আমাদের আমার টার্গেট কি ছিল? কোন প্রোগ্রামটা লেখা? হ্যালো ওয়ার্ল্ড। তার মানে আমি চাই এই হ্যালো ওয়ার্ল্ডটা যাতে আমি দেখতে পারি। হ্যালো ওয়ার্ল্ড এই টুকরে আমি খালি আউটপুট দেখব। সো একটু আগে যখন আমি আউটপুট দেখতেছিলাম, আমি তো বিভিন্ন ট্যাগের হেল্প নিতেছিলাম HTML এর, h1 h2 h3 p হোয়াটএভার ইট ইজ। ট্যাগের হেল্প নিতেছিলাম কেন? কারণ ওই ট্যাগটাকে কি করতেছিল, ব্রাউজার বারবার রেন্ডার করতেছিল, রেন্ডার করে আমার বড় বড় করে প্রিন্ট করে দেখাইতেছিল। কিন্তু এখন তো আর HTML নাই, আছে? এখন আপনি কোন ট্যাগের মধ্যে ঢুকে গেছেন? PHP ট্যাগের মধ্যে ঢুকে গেছেন। তার মানে আপনাকে তো PHP প্রসিডিউর ফলো করে লিখতে হবে। PHP তে যদি আপনি কোনো কিছুকে প্রিন্ট, শো বা ভিউ করতে চান, তাইলে যে ভদ্রলোকের হেল্প নিতে হবে তার আগে, এই আগে বলা যাবে না, আমি তো মাত্র আবহাওয়া তৈরি করছি, বলা যাবে না, চুপচাপ বসে থাকতে হবে। তার আগে যেটা জানতে হবে, বিজ্ঞান শাখার স্টুডেন্টরা শব্দ চ্যাপ্টার পড়ছিলেন, মনে আছে? শব্দ, সাউন্ড নামে একটা চ্যাপ্টার ছিল। সেইখানে একটা জায়গা ছিল যেটাকে বলা হয়তো ইকো, সোজা বাংলায় হচ্ছে প্রতিধ্বনি। এই যে আমি কথাটা বলতেছি, এটা এখানে বাড়ি খায়, ওইটার আবার যে ইকোর রিফ্লেকশনটা আসছে ওইটা হচ্ছে ইকো। সো পিএইচপি ওই জিনিসটা মনে হয় অনেক ভালো লাগছে। সো আপনি যদি পিএইচপি তে কোনো কিছু প্রিন্ট, প্রতিধ্বনি বা কপি দেখাইতে চান, তাহলে আপনার কার হেল্প নিতে হবে? ইকোর হেল্প। আপনাকে লিখতে হবে ইকো, মানে পিএইচপির আপনি বলতেছেন ভাই তুমি আমাকে এটা দেখাও, আমি যা বলবো তুমি সেটাই দেখাও। ওয়েট করেন, আগে আমি লিখি এতটুকু, ভয়ের কোনো কারণ নাই। ইকো লিখলাম, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ লিখতেছি। ফাইন। এইবার আমি আপনাদেরকে বলবো যে ইকো তো হইছে, কিন্তু আমি তো চাইতেছিলাম যে এরকম খালি ইকো না, এটা তো লিখতে হবে, এই কথাটা তো আসতে হবে, হ্যালো ওয়ার্ল্ড। যখনই এই হ্যালো ওয়ার্ল্ডের কনসেপ্টটা আসলো, তখনই আপনাদেরকে আরেকটা জিনিস একটু আগে জেনে আসতে হবে। এটাকে শর্ট ফর্মে বলা হয় ডিটি, ফুল ফর্মে বলা হয় ডেটা টাইপ। বাংলা করলে কি দাঁড়ায়? ডাটার ধরন। যেমন পুঁইশাক আছে, লাল শাক আছে, না, ডেটা টাইপ, ডাটার ধরন। ডাটার ধরনটা কিরকম? আমাদের লাইফে আমরা বিভিন্ন ধরনের ডেটা ইউজ করি। আমার বয়স 20, আমি আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছি ডাটা আকারে 20। এই 20টা হচ্ছে একটা নাম্বার, আমি আপনাকে একটা ভ্যালু বলতেছি। মাই নেম ইজ সোহান, আমি আপনাকে একটা স্টেটমেন্ট দিতেছি, এইটা হচ্ছে গিয়ে একটা বাক্য। এই জিনিসগুলোর এক একটা নাম আছে। প্রোগ্রামিং এর ভাষায় এই 20 কে বলা হয় ইন্টিজার। না ভুলেও এটা উচ্চারণ করে না, আমি বানানোর জন্য ইন্টিজার বলছি, ইন্টিজার। আমার নাম যে সোহান, এই সোহানটাকে প্রোগ্রামিং এর ভাষা বলা হয় স্ট্রিং। কিছু করার নেই, একটু শিখতে হবে, শেখাটা জরুরি। আমি যদি লিখি এ, এটা কি স্ট্রিং নাকি ইন্টিজার? না, এটা না স্ট্রিং না ইন্টিজার, এটাকে বলা হয় ক্যারেক্টার। শর্ট ফর্মে বলা হয় চার, CHR, চার। এই ডাটা টাইপগুলো কিন্তু টাইম টু টাইম ইম্পর্টেন্ট, আমাদের লাগবে। সো বলেন তো কয়টা ডাটা টাইপ পেলাম এই জায়গায়? 3টা। কি কি? ইন্টিজার, স্ট্রিং, চার বা ক্যারেক্টার। আমি তো জিজ্ঞেস করবো কোনটা কোন ডাটা টাইপ। আচ্ছা, এইটা যদি নাম্বার হয়, এইটাও কি নাম্বার? না স্যার, এইখানে একটা চেঞ্জ। যখনই দশমিক ভ্যালুর দিকে চলে যাবে, তখন এই ভদ্রকের নাম হয়ে যাবে ফ্লোট। কঠিন ওয়ার্ড, একটু কষ্ট করে লিখে নেন বা শিখে নেন। ফ্লোট। আপাতত এই 4টা ডেটা টাইপ হইলেই চলবে। ডেটা টাইপ আমি বলতে বুঝাইতেছি ডাটার ধরন। একটা পাইলাম ইন্টিজার, একটা পাইলাম কি বলেন সবাই? স্ট্রিং, আর একটা কি ক্যারেক্টার, আর হচ্ছে ফ্লোট। এই 4টা, এই 4টার ইউজই বেশি, আরো আছে
ভয়ের কোনো কারণ নেই, বাট এগুলা বইলে আপনাদেরকে এখন ভয় দিব না। এই চারটা মনে রাখেন। তার মানে আমি যদি বলি কথা 100, তাহলে এটা কি? আমি যদি বলি 1.5, এটা কি? আমি যদি বলি বি, এটা কি? ক্যারেক্টার। আমি যদি বলি কথা বাংলাদেশ, বিডি স্ট্রিং। এখন আপনি না হয় আপনারে কইলাম, শিখাই দিলাম যে একলা থাকলেই ক্যারেক্টার, দোকলা থাকলেই স্ট্রিং, কথার কথা আপনি তো বুঝছেন, কিন্তু এই বেটা পিস করে বুঝাইতে হইব না, এত আবার এত বুদ্ধিমান না। তাইলে একে বোঝানোর জন্য এর স্টাইলে লিখতে হবে। আপনি যদি ওকে কোনো স্ট্রিং বুঝাইতে চান তাহলে অবশ্যই সেইটাকে ডাবল কোটের মধ্যে দিতে হবে। বুঝতে পারছেন? তাকে তো বুঝাইতে হবে যে ভাই এটা কিন্তু আমার একটা স্ট্রিং। আপনি যদি ওরে ইন্টিজার বুঝাইতে চান তাহলে কোনো কিছুর মধ্যে দেওয়ার দরকার নেই, ও এমনি বুঝে নেবে। আপনি যদি ফ্লোট বুঝাইতে চান তাইলেও কোনো কিছু দেওয়ার দরকার নেই, কারণ ও দশমিক দেখে বুঝে নিবে এটা একটা ফ্লোট। আপনি যদি ওরে ক্যারেক্টার দিতে চান তখন ওকে দিতে হবে সিঙ্গেল কোড। সিঙ্গেল কোড ডাবল কোডের অনেক মারামারি আছে, আমি সব সলভ করে দিব, ভয় কোনো কারণ নেই। আপাতত ক্যারেক্টারের সময় কোনটা ইউজ করবেন? সিঙ্গেল কোড। স্ট্রিং এর সময় কোনটা ইউজ করবেন? ইউজ করবেন ইউজ করবেন এইটা খালি মাথায় ঢুকে নেন। তার মানে ফ্লোটে আমরা কোনো কিছু ইউজ করতেছি না, নাম্বারে আমরা কোনো কিছু ইউজ করতেছি না। ইউজ করব কোথায় আমরা? স্ট্রিং এর ক্ষেত্রে ইউজ করব আমরা ক্যারেক্টারের ক্ষেত্রে। এখন আমি প্রিন্ট করতে চাই এইটা, এটা কি স্ট্রিং নাকি ক্যারেক্টার? তাহলে এটাকে অবশ্যই কিভাবে লিখতে হবে? ডাবল কোটেশনের মাঝখানে। এইবার আসেন আমাদের সো অবশ্যই ডাবল কোট, সেটার মাঝখানে আপনি লিখবেন হ্যালো ওয়ার্ল্ড। এই ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে আপনার লাইফের শ্রেষ্ঠ লেসন, যেটা ভুলা যাবে না, যেটা ভুললে আপনার সুন্দর জীবনের অনেক সময় নষ্ট হয়ে যাবে এমনি এমনি, কোনো কারণ ছাড়া। আসতেছে, পিএইচপি কে প্রত্যেকটা লাইন কোডের পর তারে হাতে ধইরা বুঝাই দিতে হবে আমার এই লাইনটা শেষ, এন্ড অফ মাই লাইন। এবং সেইটা বোঝানোর জন্য যে ভদ্রলোকের হেল্প আপনারা নেবেন, সেই ভদ্রলোকের নাম হচ্ছে সেমিক্লোন। এই একটা সেমিক্লোন আপনার জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট। রাতে 2 ঘন্টার ঘুম, আধা ঘন্টায় গার্লফ্রেন্ডের সাথে কথা, মা বাবার সাথে খারাপ আচরণ, দাম্পত্য কলহ, সবকিছু তৈরি করতে পারে। দেখবেন যে খুব সুন্দর কোড কাজ করতেছে, এই ভদ্রলোকে ভুলে গেছেন আর কিছু কাজ করতেছে। এন্ড এটা যে কতটা খারাপ হইতে পারে এটা একটু পরে আপনাদেরকে আমি বুঝাবো, যে এটা কতটা বিরক্তিকর। প্রত্যেকটা লাইনের শেষে আপনাকে দিতে হবে ইওএল বলে এটাকে, মানে হচ্ছে এন্ড অফ লাইন, শর্টকাট এন্ড অফ লাইন, মানে এটা হচ্ছে আমার লাইনের শেষ। এই ইওএলটা আপনাকে সব সময় দিতে হবে। এখন আমার কথা হচ্ছে এত পাঞ্চুয়েশন মার্ক থাকতে সেমিকোলন কেন ইউজ করব, এটা তো জানা দরকার। আমরা সোজা বাংলা একটা দাড়ি দিয়ে দিতে পারতাম না, তারপর এটা কমা দিতে পারতাম, কোরোনা ছিল, কত কিছু ছিল, সবকিছুতে সেমিকোলন কেন? এটা পিছনে একটা হিস্ট্রি আছে। সেমিকোলন হচ্ছে বাংলা ভাষায় বা ইংরেজি লিটারেচারে এমন একটা বিরাম চিহ্ন, পাঞ্চুয়েশন মার্ক, যেটার মানে হচ্ছে লেখক যদি চাইতো তাইলেই সে এটাকে এখানে শেষ করে দিতে পারত, কিন্তু সে এটাকে শেষ না করে এমন একটা সিচুয়েশন রেখে গেছে যে আরো আসতে পারে। সোজা বাংলা এটারে বলা হয় যে হইয়াও হইল না শেষ টাইপের ব্যবস্থা, কাইন্ড অফ এরকম যে হয়তো না হয় নাই, আর একটু দেখ। তার মানে যখন আপনি এই লাইনটার শেষে একটা সেমিকোলন দিবেন, আপনারা যারা জানেন না সেমিকোলন কই আছে, এল এর পাশে, যদি কিবোর্ডে না জেনে থাকেন, যখন আপনি এরকম সেমিকোলন দিবেন, পিএইচপি যখন এই কোডটা পড়বে ওইটা এসে সেমিকোলনের সাথে দেখলো কি আচ্ছা শেষ, কিন্তু সে শেষ না করে আচ্ছা ভিতরে আর কিছু লেখা আছে কিনা সে আরেকটু খুঁজবে, যদি অন্য কিছু লেখা থাকে সে সেটাকে রিড করবে, না হলে শেষ। এবং এই সেমিকোলন নিয়ে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলি। সেটা হচ্ছে আমাদের দেশে নাই ওই অর্গানাইজেশনের কাজ, আমার মনে হয় আমেরিকা আর ইউকে এর দিকে ওদের অনেক কাজ হয়। সেটা হচ্ছে ওরা হলো সেমিকোলন সংগঠন। এরা কারা? এদের একটা চিহ্ন আছে, সেটা হচ্ছে এই যে ওদের এই যে তর্জনী না, এই জায়গায় ওরা হচ্ছে সেমিকোলনকে ট্যাটু করে। যারা ওই অর্গানাইজেশনের সদস্য ওরা এই সেমিকোলনটাকে এই জায়গায় ট্যাটু করে, এবং বা ওই আরেকজন দেখলেই বুঝে যাবে ওই জায়গার লোক, কারণ ওদের একটা নির্দিষ্ট চিহ্ন আছে সেমিকোলন চিহ্ন। তো এটার পিছনের ইথিক্সটা কি, মানে এটার পিছনের ওই মানে হিসাবটা কি? হিসাবটা হচ্ছে ওইখানে সদস্য হইতে হইলে আপনাকে একবার আত্মহত্যার এটা নিতে হবে। মানে ওই সংগঠনের সদস্য তারাই যারা সুইসাইড করতে গেছে কিন্তু সুইসাইড না করে ফিরে আসছে।
তার মানে তারা তাদের লাইফকে আর একটা চান্স দিয়ে দেখছে যে দেখি আর কি হয়। মানে হইয়াও হইল না শেষ টাইপের, তাই না? তার মানে ও কিন্তু গেছিল শেষ করতে, কিন্তু আচ্ছা না আর একটু দেখি। সো ওই সংগঠনটা কিন্তু খুব অ্যাক্টিভ। আপনারা আবার ট্যাটু লাগাই দিবেন না, মানে ওইটার জন্য কিন্তু পরিশ্রম করতে হবে। সুইসাইড করতে যাবেন, তারপরে ফেরত আসবেন, এরপরে ওর কাছে রেজিস্ট্রেশন করবেন, এরপরে ওরা ট্যাটু লাগাই দিবে। সো এই সেমিকোলনটা জীবনে ওইরকমই, কোনোভাবেই মিস করা যাবে না। ইউ শুড নট ফরগেট ইউর সেমিকোলন, নেভার, নট ইন পিএইচপি অ্যাট লিস্ট। ফাইন, কোড আমার শেষ, আমাদের লাইফের ফার্স্ট প্রোগ্রাম লেখা ডান, উই আর ডান উইথ আওয়ার কোডিং। তার মানে কি করলাম, আমি পিএইচপি কোড শুরু করলাম, পিএইচপি কোড শেষ করলাম, মাঝখানে আমি কার হেল্প নিলাম, ইকোর হেল্প কেন নিলাম, কারণ আমি প্রিন্ট করতে চাই। কোটেশন মার্ক আমি কেন দিলাম, কারণ এটা স্ট্রিং, কোটেশন মার্ক শেষ হইলো এবং অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ। ডান। এখন এইটার আউটপুট আমি দেখতে চাই। এই হ্যালো ওয়ার্ল্ড তো হচ্ছে আগেরটা, তাহলে আমি কি করি, রিলোড দিই একটা, আসছে না হ্যালো ওয়ার্ল্ড? কংগ্রাচুলেশন, আপনারা সবাই ডেভেলপার হয়ে গেছেন, সবাই এখন তালি দিয়ে বাইরে যান, ক্লাস আজকের জন্য শেষ। আপনারা জোকস নিতে পারেন না? তাহলে জোকস নিতে পারলে হাসেন নাই কেন? হাসেন, কারণ আপনারা 5 মিনিট হাসেন, হাসেন হাসেন। ক্লাসে শেখার থেকে আগে মনোরম থাকাটা জরুরি। শিখতে অনেক কিছু পারবেন জীবনে, কিন্তু এরকম যদি মুখ বন্ধ করে বসে থাকেন তাহলে কিচ্ছু হবে না। ইউ হ্যাভ টু বি আ স্মাইলি অ্যান্ড জলি ফেস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ কেউ আপনাকে আপনার ওই কালো মুখ দেখে জাজ করতে পারবে না। হাসি মুখ দেখলে কনফিউজ হয়ে যাবে, হোক কনফিউজ, সমস্যা কি, আমার তো কোনো সমস্যা নেই। আউটপুট আসছে এবং আমরা খুব খুশি। এইটা হচ্ছে আমাদের লাইফের ফার্স্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামটার সাথে আগের প্রোগ্রামটার একটা পার্থক্য আছে। আগেরটাতে আমরা এটা ট্যাগ ইউজ করছিলাম, এই কারণে এটা একটু সাইজে বড় হয়েছিল, আর এটাতে কোনো ট্যাগ নেই, এই জন্য এটা সাইজ একটু ছোট হয়েছে, ওইটাও কোনো বিষয় না। কিন্তু এইখানে একটা মেজর লার্নিং আছে। এই পেজটার কথা মনে আছে আপনাদের? অ্যাবাউট পেজ, এখানে কি আমি কোনো কিছু করছি? কোনো কিছু করিনি। এই পেজটা রিলোড দেন, আপনাকে কি দেখাচ্ছে, আই এম ইওর অ্যাবাউট পেজ। এন্ড যখন আপনি রাইট ক্লিক করে এইটার ভিউ সোর্স দেখতেছেন, এইচটিএমএল এ কি কোড লিখতেছেন পুরোটা দেখা যাইতেছে না? ধরে রাখেন এটা। এই পেজটাতে তো আমরা পিএইচপির কোড লিখছি, এইটারে রাইট ক্লিক করে একটু দেখেন তো কোনো কোড দেখা যায় কিনা। হিয়ার ইজ দ্য ফান অ্যান্ড ইম্পর্টেন্ট ফ্যাক্ট, পিএইচপির কোড ক্লায়েন্ট সাইডে দেখা যায় না, কারণ এটা দেখতে পারার কথাও না। এটা কোন জায়গায় চলতেছে? সার্ভারে চলতেছে। সো এটার কোনো কোড আপনি দেখতে পারবেন না, বলতে পারেন ইটস এ সিকিউরিটি। আপনার জন্য এটা সিকিউরিটি অ্যাড হলো। কিরকম সিকিউরিটি? এইচটিএমএল এর কোড তো যে কোনো ওয়েবসাইটে আপনি যাবেন, যাই রাইট ক্লিক করবেন, পুরোটা কপি করে নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন পিএইচপি তে লিখবেন তখন আর কোড দেখার কোনো উপায় নেই, যতক্ষণ পর্যন্ত আমি সার্ভারে যাইতেছি। তার মানে কি হলো, আমার কোড সিকিউর। দেখেন এই যে আউটপুটটা আসছে, সেই আউটপুটটার পিছনে এই 3 লাইন কোড আছে না? কিন্তু সেই 3 লাইন কোড কি আমি ব্রাউজারে দেখতে পারতেছি কোনোভাবে? না। তার মানে আপনার কোড সে দেখতে পারবে না, কারণ সার্ভারে যেহেতু এই ভদ্রলোক চলে, এইটা যদি হয় আপনার মনিটর আর এইটা যদি হয় আপনার সার্ভার, কথার কথা, তার মানে এইখানে যে প্রসেসিংটা হবে সেটার একটা আউটপুট আপনি আপনার মনিটরে দেখবেন। কিন্তু প্রসেসিংটা হইতে কি কি কোড লেখা হয়েছে এটা কিন্তু এখানে আসবে। এখানে আসবে শুধুমাত্র কি জিনিস? আউটপুট। আর এখানে কোডটা সার্ভারে থাকবে, তার কারণে পিএইচপির কোড আমরা এখানে দেখতে পারি না। পিএইচপির কোড দেখার জন্য অবশ্যই তাকে কোথায় যেতে হবে? সার্ভারের কাছে যেতে হবে। ইট ইজ ভেরি গুড, খুবই ভালো, আমি খুব এক্সাইটেড বিষয়টা। ডান, ফার্স্ট প্রোগ্রাম আমাদের লেখা শেষ। এবার হোয়াট নেক্সট ভাই? প্রোগ্রাম তো আমি লিখে ফেলছি, আমি তো খুবই খুশি। এবার আপনি আমারে কোন, আমি চাইতেছি এখানে আরো অনেক কিছু করতে, আমার জীবনে অনেক কিছু করার শখ। কি কি করতে পারি দেখি আমি। সরি, আচ্ছা এটা তো এক লাইন লিখলাম, এবার আমি চাই যে হ্যালো ওয়ার্ল্ড লিখবে, আবার কি লিখবে? হ্যালো বাংলাদেশ, হইতে পারে না? তাহলে আবার কি লিখবো আমি এখানে এসে? কি লিখবো? ইকো, তারপরে বলেন কোটেশন মার্ক, হ্যালো বিডি, শেষ। কি দিতে হবে? সেমিকোলন, নেভার ফরগেট ইউর সেমিকোলন। ডান দিলাম, রিলোড দিলাম, আসছে না পাশাপাশি? খুব সুন্দর করে আসছে। আমি হয়তো এইভাবে যাচ্ছি না, আমি হয়তো চাচ্ছি যে আর একটু সুন্দর করে আসুক, একটু বড় করে আসুক, একটু নিচে নিচে আসুক। যদি আমি নিচে নিচে চাই তাহলে তো আমাকে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে এইটা একটু নিচে নামে, এবং এইটা নিচে নামানোর জন্য তো আমাদের হাতে একটাই অস্ত্র আছে এইচটিএমএল এর, যেটাকে বলা হয় ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ যেটাকে বলা হয় বিআর, শুনছেন না এটার নাম? বিআর, এইভাবে বিআর।
এই বিআর ট্যাগ দিলেই তো এটা নিচে নামে। আর আমার কথা হচ্ছে আমি তো পিএইচপির মধ্যে কোড লিখতেছি, এর মধ্যে এইচটিএমএল কেমনে আনবো? এটা ঝামেলা না? কোনো ঝামেলার কিছু নেই। আপনি চাইলেই এখানে এইচটিএমএল আনতে পারেন, এইচটিএমএল আর পিএইচপি কে আপনি মিক্সও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। কিভাবে মিক্স করবেন? আমি তো এই দুইটার মাঝখানে একটা ব্রেক চাচ্ছি না, মাঝখানে এসে আপনি একটা ইকো লেখেন, একটা কোটেশন দেন, এটার মধ্যে আপনি ব্রেকটা লিখে দেন। তার মানে কি হবে? প্রথমে সে এটা প্রিন্ট করবে, তারপরে ব্রেক প্রিন্ট করবে, তারপর এটা প্রিন্ট করবে। দেখেন এখন যদি আপনি সেভ দিয়া রিলোড দেন, এখন একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা আমাকে খুঁজে বলবেন। এই বড় ছোট কেন হইছে, প্লাস হ্যালো বিডিটা কেন উপরে আসছে, এটার কোনো রিজন হইতে পারে? দেখি কে কত রিজন মানিতে পারেন। আমি জানি এটা রিজন, এই জন্য বলি। কি মিনিং করছে? না বলেন, আরো বলেন শুনি, ভালো লাগে এইসব জিনিস নিয়ে আলাপ করতে। বলেন কেন হইলো? না, ল্যাঙ্গুয়েজ কখনো নিচ থেকে রিড করে না, ল্যাঙ্গুয়েজ সবসময় উপর দিয়ে রিড করে। এবং সেটা কিভাবে কাজ করে? এখানে আপনাদের কোনো দোষ নাই, ইভেন আমারও কোনো দোষ নাই। এইখানে দোষ হচ্ছে এই ব্রাউজারটা। আনডাউটেবলি আমি জানি না কেন এই ব্রাউজারটাতে এই ইস্যুটা ইদানিং হইতেছে। দেখবেন আমি একটা অন্য ব্রাউজার খুলবো এখন। মোজিলা ফায়ারফক্সের কথা মনে আছে না আপনাদের? এই লিংকটাকে ধরে ঠিক মোজিলা ফায়ারফক্সে দেন, ঠিকটা দেখা। এটা ব্রাউজার ইস্যু, এখানে আমাদের কিছু করার নাই, হয়তো ছোট্ট একটা বাগ রয়ে গেছে যে কারণে এটা এরকম উল্টাপাল্টা দেখাইতেছে। জাস্ট আ ব্রাউজার ইস্যু, আপনাদের এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই, ঠিক আছে? সো এইটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে এটা এরকম বড় কেন এলো। ব্রাউজারে আই গেস পরবর্তীতে যখন একটা ওরা আপডেট দিবে, যখন আমরা আপডেট করবো তখন এটা সলভ হয়ে যাবে। আপনি অন্য যে কোনো ব্রাউজারে যান, কারণ আমি যতগুলো অ্যাভেলেবেল আছে সবগুলোতে চেক করছি, সবগুলোতে ঠিক আছে। প্রবলেম খালি আমার এই গুগল ক্রোম, আর কোনো ঝামেলা, খালি ক্রোমে ঝামেলা, আর কোথাও কোনো প্রবলেম নেই। সো এটা ব্রাউজার ইস্যু, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাইলে আমরা যেহেতু ব্রাউজার ইস্যু হয়েছে, আমরা মজিলা ইউজ করি এখন থেকে, লাগলে আবার ক্রমে আসবো না, আপাতত আজকে মজিলা থাক। সো ফার্স্টে আমার কি প্রিন্ট হইলো? হ্যালো ওয়ার্ল্ড। তারপরে আমার কি প্রিন্ট হইলো? হ্যালো বিডি। আমি খুবই খুশি। এবার আমার দরকার যে হ্যালো বিডিটা H1 ট্যাগের মধ্যে হবে, হইতে পারে না? তাহলে সেইটা যদি আমি নিতে চাই, তাহলে আমি কি করব? এখানে ইকোতে আইসা H1 লিখে দিব এরকম করে, দেখি না লিখলে হয় কিনা, লিখতে পারি না? লেখা তোর কোনো নিষেধ নাই, কারণ আমি যদি স্ট্রিং আকারে বিআর পাঠাই, বিআর যদি কাজ করে, তাহলে ওটার মধ্যে H1 লিখে দিলে H1 কাজ করবে না? কাজ করবে, খুব সুন্দরভাবে করবে। দেখেন রিলোড দেন, এই যে কি সুন্দরভাবে কাজ করতেছে। তার মানে দেখেন পিএইচপি কিন্তু পিএইচপি কোড রান করতেছে, প্লাস এইচটিএমএল এর কোড রান করতেছে। হ্যাঁ, আমরা এইভাবে করে লিখবো না, লেখাটা শিখবো, বাট এইভাবে লেখা যায়। এবার আপনাদেরকে দেখাবো যে সেমিকোলন না দিলে কি হয়, জীবন কতটা রঙিন হইতে পারে একটা সেমিকোলন ছাড়া, এটাও আপনাদের জানা দরকার। মনে করেন এই জায়গার সেমিকোলনটা আপনি দেন নাই, হইতেই পারে দেন, গুড, সেভ করেন, সেভ করেন আগে। এবার আমরা সেমিকোলন দিয়ে নিয়ে আমরা দেখার চেষ্টা করি। বাহ, খুব সুন্দর এরর, লাইফ থ্রেটেনিং এরর। পরেন তো এররটা কি লিখছে, পড়েন, জোরে জোরে পড়েন। পার্স এরর, এটা লাগবে কারণ এটা আপনার শেখা উচিত। সিনট্যাক্স এরর, ও বলতেছে সিনট্যাক্স আনএক্সপেক্টেড ইকো, মানে আপনার গার্লফ্রেন্ডের মতন, তুমি এরকম আনএক্সপেক্টেড কাজটা আমার সাথে কেমনে করবে? আনএক্সপেক্টেড ইকো, সে এক্সপেক্ট করতেছিল কি কমা অথবা সেমিকোলন। কত নাম্বার লাইনে দেখেন তো? এইটাই হচ্ছে জীবনের সবথেকে বড় ভুল। ও আপনারা কয় নাম্বার লাইনে ভুল বলছে? আপনি এখন কোন নাম্বার লাইনে যাবেন? 4 নাম্বার লাইনে। আপনি তা দেখলেন, বাহ কি সুন্দর লেখছি আমি, ইকো হ্যালো ওয়ার্ল্ড সেমিকোলন, এখানে তো কোনো ভুলই দেখি না। এই হচ্ছে পিএইচপির সমস্যা। আজকে তো এই জায়গায় লাইন মাত্র 3টা, ইজিলি দেখা যাইতেছে। মনে করেন অনেক নিচে অনেক কোড লিখছি আমরা, সেভ করলাম। এবার দেখেন তো এরর কই? 80 নাম্বার। এবার আপনি তো 80তেও নাই, 79 নাই, জীবন শেষ। খুঁজবেন কিন্তু আপনি এই জায়গায়, কিন্তু এররটা হইছে কোথায়? 3 নাম্বার লাইন। কেন হইলো? এখানে একটা লার্নিং আছে, পিএইচপি লাইন বাই লাইন এক্সিকিউট করে, লাইন বাই লাইন, এবং সে শুরু করে কোত্থেকে? উপর থেকে। তার মানে তার প্রবলেমটা কি হচ্ছে দেখেন। ও যখন এই লাইনটাতে আসলো, ও বললো আচ্ছা আমাকে ভাইয়া কইছে ইকো করতে, ওকে ফাইন, ইকো করলাম, সে ইকো করে ফেলছে, শেষ করে দিচ্ছে, ওকে ফাইন, আমাকে শেষ করে দিচ্ছে। তাও একটু খুঁজে দেখি কিছু আছে কিনা, খুঁজতে দেখলো আরেকটা ইকো, ও আরেকটা ইকো করতে বলছে, আসলো, এখন এই জায়গায় কি আর কিছু নেই,
ধাপ করে এসে চলে গেল নিচে, এখন নিচে এসে দেখলো আবার একটা ইকো করতে বসে, এইবার তোর মাথা খারাপ হয়েছে, কি ব্যাপার আনএক্সপেক্টেড আমার এখানে ইকো করতে বলবে, তখন আপনাকে সেই ইররটা বলছে যে আনএক্সপেক্টেড ইকো। এই যে দেখেন আনএক্সপেক্টেড ইকো, এক্সপেক্টিং কমা অথবা সেমিকোলন, তার মানে সে আসলে এক্সপেক্ট করতেছিল এই জায়গাটাতে আপনি একটা কমা অথবা সেমিকোলন দিবেন, কিন্তু ও ভুলটা কেন 80 নাম্বার লাইনে ধরলো, কারণ 80 নাম্বার লাইনে আসার পরে বুঝছে যে ভুল হয়েছে, আর তারা তো বুদ্ধি নাই যাওয়ার পিছনে যাবো, এখানে বই হাত দাঁড়ায় যে ভাই ভুল তোমার এখানে হয়েছে, আর আপনি তো এই জায়গায় খুঁজবেন, সারাদিন খুঁজবেন, দিন খুঁজবেন, রাত খুঁজবেন, কিন্তু ইরর পাবেন। সো সবসময় কোড লিখবেন খুব স্লো এবং লাইন বাই লাইন লিখবেন, তার মানে এই জায়গায় যদি সেমিকোলনটা দিতেন তাইলে আর আপনার কোনো ইরর হইতো না। সুন্দর চোখ বলে স্যার। স্যার অন্যান্য ল্যাঙ্গুয়েজে সেমিকোলনটা যেহেতু এখানে মিসিং হয়েছে, তো কোন লাইনটাতে মিসিং হয়েছে স্পেসিফিক কম্পাইলার ওই লাইনটাকে ইন্ডিকেট করে, হ্যাঁ, কিন্তু ও কেন করলো না? হ্যাঁ, আমি কিন্তু এটা বললাম ও কেন করলো না, কারণ ও তো এখনো জানে না, আচ্ছা ও তো খুঁজতে গেছে যে কমা আছে কিনা, ও খুঁজতে খুঁজতে ভুল করে 80 নাম্বার লাইন পর্যন্ত এসে দেখে কমা নাই। এখন ইন্টারপ্রেটারের কাছে তো খরচ খরচ চলে গেছে, কততে গেছো তুমি? 80-তে। ইরর হইছে 80 ইরর পাইছি আমি, একটু বলো কি করব, মাইনে নিতে হবে এমনি ভালো। হ্যাঁ ভুল করলে আপনার বুদ্ধিমান হবে হচ্ছে ওই লাইনে তো খুঁজবেনই, প্লাস উপরের লাইনগুলো তাইলেই পাই যাবে, মানে ভুল খুঁজে পাওয়াটা এত কঠিন। আর সেমিকোলনের ইরর এটা পাওয়াই যায়। এটা আমি আপনাদেরকে ভয় দিলাম কেন, কারণ কোডিং প্র্যাকটিসটা যাতে আপনাদের ওইভাবে তৈরি হয়, এই জন্য ভয়গুলো দিতেছে, যে আজকে থেকেই সেমিকোলন হাতে আনা শুরু করেন, যে আমি সেমিকোলন দিচ্ছি, তাইলেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা সো যাক, আমাদের অনেক কাজ হয়ে গেছে, আমি অনেক কোড লিখে ফেলছি, আবার আগের অবস্থায় ফেরত আসি। আচ্ছা তার মানে ঠিক আছে চলে, তাই না? এখন এইরকম করে তো আপনি চাইলে আল্লাহর দুনিয়ায় যত আছে সব লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, এটাতে কোনো প্রবলেমই করবে না, কিন্তু আমাদের তো শুধুমাত্র এরকম সারাদিন ইকো করলেই চলবে না, আমাদের তো আরো কিছু প্রোগ্রামিং এর আইডিয়া আমাদেরকে গ্যাদার করতে হবে। এরপরে যে বেসিক আইডিয়াটা আসে সেই ভদ্রলোকের নাম হচ্ছে, একটু কঠিন নামটা হচ্ছে ভ্যারিয়েবল। কি নাম? ভ্যারিয়েবল। একটু লিখি আমি, ভ্যারিয়েবলস। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভ্যারিয়েবলস আছে, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি পাইনি যেটার মধ্যে ভ্যারিয়েবলের কনসেপ্ট নাই, সব জায়গাতেই আছে ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের সহজ সুন্দর একটা বাংলা বলে চলো, এটা সবাই বলে, থ্যাঙ্কস। চলো সোজা বাংলায় হচ্ছে যেটা টাইম টু টাইম চেঞ্জ হয় বা যেটাকে চেঞ্জ করা যায়, এই জন্য এটার নাম হচ্ছে ভ্যারিয়েবল। এখন এই ভ্যারিয়েবলের জিনিসটা কি, মানে কিভাবে কাজ করবে এটা তো আমাকে জানতে হবে, যে আমার এই জায়গায় ভ্যারিয়েবলের কাজটা, আমি এই জায়গায় লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, আমি হ্যালো ওয়ার্ল্ড না লিখে যদি হ্যালো সিআইটি হ্যালো বাংলাদেশ লিখলাম সেটাই তো দেখাইতো, তাই না? এখন আমার এখানে এমন কি কাজ আছে যেটা আমার চলকের কাজ আছে? আচ্ছা আমি চাই ইকো যেটা করছে ঠিক আছে সমস্যা নেই, কিন্তু আমি চাই আমার মতন করে একটা জায়গাতে চেঞ্জ করব, সব জায়গাতে চেঞ্জ হবে, তখনই ভ্যারিয়েবলের কনসেপ্ট আসবে। এটা কি? এইটা হচ্ছে আপনি চাইলে পিএইচপি রে বলতে পারবেন যে ভাই তুমি আমার জন্য একটা জায়গা নাও, কি নাও? একটা জায়গা বা একটা স্পেস আমার জন্য তুমি ভাড়া নাও, অ্যালোকেট করো। পিএইচপি বলবে কোনো সমস্যা নেই, তোমার জন্য আমি জায়গা দিতে রেডি, কিন্তু সেই জায়গাটা একটা নাম থাকবে। আমরা এই যে যেমন এই বিল্ডিং এর নাম্বার হচ্ছে বিল্ডিং নাম্বার 5, পরেরটার নাম্বার হচ্ছে বিল্ডিং নাম্বার 6, পরেরটা হচ্ছে বিল্ডিং নাম্বার 7, তাই না? প্রত্যেকটা জায়গার একটা করে নাম আছে না? সো পিএইচপি কে আপনার কয়েকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আপনি যদি কোনো ভ্যারিয়েবল বা কোনো জায়গা ওকে নিতে বলেন, ওর একটা নাম দিতে হবে, ওর একটা কি দরকার? নাম। এবং পিএইচপি কিভাবে বুঝবে যে আমার ডেভেলপার ভাই একটা জায়গা চাইতেছে? যেমন এখানে আপনি যখন লিখলেন ইকো, এইটা ওর মধ্যে সেট করা আছে, ইকো মানেই হচ্ছে যা দিবে সেটা তুমি প্রিন্ট করে দিবা। এখন আপনি যদি ওরে বলেন যে একটা জায়গা নাও, সেটা তো বুঝাইতে হবে, সেই জায়গা নাও বোঝানোর জন্য আমাদেরকে লাখ লাখ টাকা লিখতে হবে, ডলার সাইন। আজকে থেকে এইটারে আপনার ফ্রেন্ড বানান, কারণ ডলার সাইন পিএইচপি তে লাগে। এবং ডলার সাইন কই আছে বলেন তো? শিফট 4, এটা দিলেই ডলার সাইন চলে আসবে। একটু অভ্যাস করবেন, শিফট 4, এই যে কি সুন্দর ডলার, এই ডলার সাইন আপনাকে ইউজ করতে হবে। তার মানে কোনো কিছু ডলার দিয়ে শুরু হওয়া মানেই হচ্ছে পিএইচপির কাছে খবর চলে গেছে, আমার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এরপরে দিতে হবে নাম, নামটা যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ নামের একটা কনভেনশন আছে, আমি একটু পরে আসতেছি। নামটা যে কোনো কিছু হইতে পারে, যেহেতু আমার নাম মোটামুটি সুন্দর, আমি আমার নামটাই দিই, সোহান। সোহান নামটা সুন্দর না? ভালো সেটাই তো, সোহান। আমি বললাম ডলার সাইন সোহান,
তার মানে এখন এই বেটার কাছে খবর চলে গেছে যে আমাকে একটা জায়গা নিতে হবে, সেই জায়গাটার নাম দিতে হবে $সাইন সোহান। নামের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে, একটু পরেই আসতেছে। $সাইন সোহান মানে হচ্ছে আপনি একটা জায়গা ভাড়া করে ফেলছেন, এইটার মধ্যে এখন আপনি চাইলে যে কোনো কিছু রাখতে পারবেন। যে কোনো কিছু বলতে আমি বুঝাই দিছি, আপনি চাইলে এটার মধ্যে ইন্টিজার রাখতে পারবেন, আপনি চাইলে এটার মধ্যে ফ্লোট রাখতে পারবেন, আপনি চাইলে এটার মধ্যে স্ট্রিং রাখতে পারবেন, আপনি চাইলে এটার মধ্যে ক্যারেক্টার রাখতে পারবেন, যা আপনার মন চায়। আপনি শুধু বলবেন কি রাখতে হবে। এবং যেহেতু আপনি কোনো কিছু রাখতে যাচ্ছেন, এখন আমি চাচ্ছি ওই যে হ্যালো ওয়ার্ল্ড কথাটা আছে না, ওইটা আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো, আমার খুব ইচ্ছা যাচ্ছে যে ওইটারে আমি ওইটার মধ্যে রাখতে দিই। এখন ওইটা যদি রাখতে চাই, ওইটা কি স্ট্রিং, ক্যারেক্টার, ইন্টিজার, কি ওইটা স্ট্রিং, তার মানে আমাকে স্ট্রিং রাখতে হবে। এবং রাখার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার একটা অপারেটরের হেল্প নিতে হবে। আপনি যদি কারো মধ্যে কোনো কিছু স্টোর করতে চান, তাহলে আপনাকে একটা অপারেটরের হেল্প নিতে হবে। অপারেটরের কনসেপ্ট টাইম টু টাইম আসবে। আমরা যে অপারেটরটা ইউজ করব এটাকে বলা হয় ইকুয়াল সাইন অথবা অ্যাসাইনমেন্ট অপারেটর। কি অপারেটর? এটা লেখেন, তারপরে বলতেছি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইন, এইটারই অবস্থা কেন? অ্যাসাইনমেন্ট অপারেটর, অপারেটর বাংলা বলে কি দাঁড়ায় স্যার? অ্যাসাইনমেন্ট অপারেটর বাংলা কি দাঁড়ায়? যে অ্যাসাইন করবে। আমি আপনাকে একটা কাজ অ্যাসাইন করলাম, এই তুমি আজকে থেকে এটা করবা, আপনি আমাকে অ্যাসাইন করে দিলাম না? তার মানে এই অপারেটরের কাজ হচ্ছে অ্যাসাইন করে দিবে। কাকে অ্যাসাইন করবে? এই ভ্যারিয়েবলকে। কি অ্যাসাইন করবে? যে আজকে থেকে তোমার ভ্যালু হচ্ছে হ্যালো। তার মানে আমি কি ইউজ করব? ইকুয়াল। তার মানে আমি লিখব সোহান ইকুয়াল আজকে থেকে হবে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড, এই হচ্ছে আমার ভ্যারিয়েবলকে অ্যাসাইন করা। তার মানে আমি যদি লিখতাম হ্যালো বাংলাদেশ, সে আজকে থেকে হ্যালো বাংলাদেশ। আমি যদি লিখতাম খালি 20, তাহলে আজকে থেকে ওর ভ্যালু 20। আমি যদি লিখতাম এ, তাহলে আজকে থেকে ওর ভ্যালু এ। আমি যদি লিখতাম 105.55, ওর ভ্যালু হয়ে যেত 155। ডান, খুব ভালো, আমার কোনো সমস্যা নাই। আগে আমরা এই জিনিসটাকে একটু কোডে কনভার্ট করি, তারপর আমি নেমিংটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। PHP একেবারে বলদ না, না একেবারে বলদ না, কিছু বুদ্ধি আছে। কিছু বুদ্ধি আছে। আসেন স্যার রুম তো গরম হয়ে গেছে। রুম, হ্যাঁ আমরা তো সবাই হট না। আচ্ছা দেখুন, ম্যাডাম আমাদেরকে একটা মার্কার দিয়েন। আচ্ছা, সো আমি যেটা করলাম এই কোড ভুলা যান, এই কোডের আর দরকার নেই। থ্যাঙ্কস। এইবার এইখানে যে কাজটা করছি সেটাকে আমি কোডে কনভার্ট করি। আমি চাই পিএইচপি কে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে বলতে, তাহলে আমার কোন সাইন ইউজ করতে হবে? $সাইন। করলাম $সাইন। এরপরে পিএইচপি আমাকে জিজ্ঞেস করলো নাম কি হবে, আমি নাম কি দিছি? সোহান, SHOHAN। তারপরে আমি চাই যে এই সোহানের মধ্যে ভ্যালু ঢুকবে, অ্যাসাইন করে দিব। সেটার জন্য যে অপারেটরটা ইউজ করবো সেটা হচ্ছে ইকুয়াল, অ্যাসাইনমেন্ট। এই স্পেসগুলো দেওয়াটা জরুরি না, তবে কোডের সৌন্দর্য বর্ধনের জন্য আপনারা এই প্র্যাকটিসটা করবেন। এইভাবে লেখা আর এইভাবে লেখা একই কথা, তবে স্পেসটা দিলে কোডটা রিডেবিলিটি বাড়ে, মানে পড়ার এবং গ্রহণযোগ্যতাটা বাড়ে। ঠিক আছে, এইটা একটু আপনারা করবেন। এবং তারপরে আমি বললাম কোলন, ডাবল কোটেশন। কেন? কারণ আমি তো হ্যালো ওয়ার্ল্ডকে ঢুকাইতে চাই। স্ট্রিং আমি লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। শেষ শেষ শেষ। কি বাকি আছে? সেমিকোলন। এই যে এইবার শেষ। এবার তো করলেন, তার মানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ফেলছেন। এইবার কি দেখেন? কেন? আমি তো ভ্যারিয়েবল দিছি, আমি ভ্যারিয়েবল দিছি না। এই দ্যাটস ইট। পিএইচপি কিন্তু আবার এত বুদ্ধি নাই যে আপনি ওরে দেখাইতে কইবেন না আর ও বেহার মতন চলে আসবে। এত খারাপ অবস্থা না, ওরা যতটুকু করতে বলছেন ও ততটুকু করে ঘাপটি মেরে বসে রয়েছে। এবার আমাকে তো আর স্যারে কিছু বলে নাই, তার মানে আমি আর কিছু করবো না। সো আমাকে ওরে কি করতে হবে? ওরে তো নক দিতে হবে বেটা। কি হ? প্রিন্ট হ, প্রিন্ট হয়ে দেখা। সো প্রিন্ট হওয়ার জন্য জানি আমরা কোনটা ইউজ করতাম? ইকো। আগে না আমরা এইভাবে লিখতাম যেটা প্রিন্ট হবে সেটা, কিন্তু এখন তো আর এটার দরকার নাই। এখন আমি কি বলবো? এই ভ্যারিয়েবলটা যদি প্রিন্ট কর, এবং সেটার জন্য আপনার না দেওয়া লাগবে কোনো কোটেশন, কিচ্ছু না, শুধু এই ভ্যারিয়েবলটার নামটারে কপি করে এই জায়গায় বসাই দিন। শেষ, সেমিকোলন। এইবার শেষ। এবং যখন এটা দিলেন, ও আমি কিন্তু প্রত্যেকবার কন্ট্রোল এস দিতেছি, আপনারা খেয়াল করতেছেন কিনা আমি জানি না। এই যে দেখেন, এটার মানে হচ্ছে এটা এখনো সেভ হয় নাই। বুঝে একটা বাটন উঠে রয়েছে, যখন আমি কন্ট্রোল এস দিব তখনই সে সেভ হইল। সো সেভ করে নেবেন প্রত্যেকবার, কন্ট্রোল এস। যখন আমি কন্ট্রোল এস দিলাম, রিলোড, হ্যালো,
তার মানে আমার ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন হয়ে গেছে এবং আমাকে এটা সে সুন্দর করে দেখাচ্ছে। এইবার আসেন একটা পড়ালেখা। এই যে নামটা আমরা নিছি, এই নামটা হচ্ছে ভ্যালিড। ভ্যালিড মানে হচ্ছে যুক্তিসঙ্গত এবং পিএইচপি যে নিয়ম কানুন বলছে সেটার সাথে যায়। সো নেমিং এর একটা কনভেনশন আছে। কনভেনশন মানে হচ্ছে কিভাবে নেমিংটা করতে হবে, নামটা কি কিভাবে হইতে পারে, কনভেনশন। আমি আপনাদেরকে সবগুলো বলবো না, বাট আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিব। কখন একটা ভ্যারিয়েবলের নাম ভ্যালিড হবে আর কখন একটা ভ্যারিয়েবলের নাম ইনভ্যালিড হবে, এটা শিখে আসবে সবাই। এটা পাওয়া কোনো বিষয় না, নেটে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন নেমিং ভ্যালিড এন্ড ইনভ্যালিড। এটা লিখে রাখেন, এটা হোমওয়ার্ক। এটা আইসা নেক্সট দিন এসে আমি জিজ্ঞেস করবো যে এইটা কি ভ্যালিড ভ্যারিয়েবল না ইনভ্যালিড ভ্যারিয়েবল। এবার আমি আপনাদেরকে একটা দেখাই যে কি করলে ভ্যালিড হয় আর কি করলে ইনভ্যালিড হয়। সবার প্রথমে যেটা, সেটা হচ্ছে ডলার সাইনের পরে কখনো স্পেস দেয়া যাবে না। আপনারা কিন্তু অলরেডি টের পাইছেন কালার চেঞ্জ হয়ে গেছে না, যেহেতু মডার্ন কোড এডিটর ইউজ করেন এই জন্য কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এইটা হচ্ছে কি গুড, মানে ভালো, ঠিক আছে, আর এটার মধ্যে গেঞ্জাম আছে। দেখেন এখন যদি আমি এটাকে স্পেস দিয়ে চালাইতে চাই, দেখছেন কি বড় এরর আসছে। পরেন কি এরর আসছে, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড সোহান। তার মানে সে সোহান, ওয়েল নামটা সোহান দেওয়া উচিত হয় নাই, অন্য কিছু দেওয়া উচিত ছিল। আচ্ছা যাক, সে আনএক্সপেক্টেড সোহানকে সে এক্সপেক্ট করে নাই। কেন? কারণ এখানে একটা স্পেস পাইছে, এই কারণে সে আমাকে এক্সপেক্ট করে। ঠিক আছে, ডলার সাইনের পর কখনো কোনো নাম্বার দেয়া যাবে না। আমি একটা নাম্বার দিই 8, কালার চেঞ্জ হয়েছে, তার মানে প্রবলেম আছে। কখনো নাম্বার দেয়া যাবে না ডলার সাইনের ইমিডিয়েটলি পর। সেভ করি, চালানোর চেষ্টা করি, দেখি এরর কি আসে। আনএক্সপেক্টেড, এই মানে ওর যেটাই ভালো লাগে না সেটাই ওর কাছে আনএক্সপেক্টেড। যাক, তবে হিয়ার ইজ দ্য ফান ফ্যাক্ট, আপনি যদি ডলার সাইনের পর একটা ক্যারেক্টার দেওয়ার পরে নাম্বার দেন তাহলে কোনো সমস্যা নেই। এইটা একটা আজেইরা জিনিস, কিছু করার নাই, এটা মনে রাখতে হবে। ডলার সাইনের ইমিডিয়েটলি পর নাম্বার সে নিবে না, কিন্তু কোনো কিছু লেখার পর যদি নাম্বার দেন তাইলে আবার তার ঠিক আছে। এবং সেটা আপনি এইখানেও দিতে পারেন, আপনি এইখানেও দিতে পারেন, আপনি লাস্টেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভুলেও কোথায় দেওয়া যাবে না, প্রথমে দেওয়া যাবে না। এইটা তার খুব গায়ে লাগে, ঠিক আছে, ইগোতে লাগে। সো ভ্যালিড আর ইনভ্যালিড কিন্তু বোঝা যাইতেছে। আর আমি বলবো না, আরো কয়েকটা আছে বেশ পপুলার, কিন্তু সেগুলো আমি ইচ্ছা করে বলবো না, আপনারা একটু খুঁজে নিয়ে এসেন। আপনাদের সার্চিং পাওয়ার কিরকম সেটাও তো জানার দরকার আছে, যে কতটুকু আপনারা সার্চ করতে পারেন। যে কয়টা বেশি পাবেন সুন্দর করে একটা লিস্ট বানাবেন, স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিবেন। আপনিও জানলেন, আপনার পাশে ভাইও জানলেন, ঠিক আছে। জ্ঞান শেয়ার করাটাই মূল লক্ষ্য, নিজের কাছে রাখলে খুব একটা বেশি উপকার পাওয়া যায় না। আপনি মনে করেন 10টা পাইছেন আর একজন 4টা পাইছে, ও দেখলো ও এখানে তো নতুন 4টা আছে, ও পড়লো আপনি ওটা পড়লেন। সবাই যে আমরা কি করব, গ্রুপে পোস্ট করব। পোস্ট না করলে শাস্তি ব্যবস্থা আমরা কিছু একটা আবিষ্কার করবো, অনেক সেটা করা যাবে। আচ্ছা, তাইলে কি হইলো, আমি ভ্যালিড এবং ইনভ্যালিড খেয়াল রাখবো। আরো কিছু জিনিস আছে যেগুলাকে পিএইচপি বলে হচ্ছে রিজার্ভ ওয়ার্ড। রিজার্ভ ওয়ার্ডস, তার মানে পিএইচপি তার নিজের জন্য কিছু ওয়ার্ডকে রিজার্ভ করে রাখছে এবং সেগুলো ইউজ করা যায় না, সেগুলোকে ভ্যারিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবেন না। সো আপনারা যেটা দেখতে পারেন কোন কোন ওয়ার্ডগুলোকে সে রিজার্ভ করে রাখছে, আমি কয়েকটা বলতে পারি। লেট, ইফ, এগুলোকে সে রিজার্ভ করে রাখছে, তার নিজের জন্য রাখছে, এগুলো মানুষকে সে ইউজ করতে দেয়। তার মানে আপনি চাইলেই $সেন ইফ নামে একটা ভ্যারিয়েবল দিতে পারবেন না। সো এই রিজার্ভ ওয়ার্ডগুলোও কিন্তু দেখেন, কারণ মাঝে মাঝে দেখা গেল লিখে ফেললেন, তখন এটা হচ্ছে না, আপনি চিন্তা করছেন ঠিকই তো লিখছে, হয় না কেন। রিজার্ভ ওয়ার্ডকেও ভ্যারিয়েবল হিসেবে ইউজ করা যায় না, ফাইন, আমার কোনো সমস্যা নেই। এখন এই ভ্যারিয়েবলটার ইউজ দেখেন, ভ্যারিয়েবলটার ইউজ হচ্ছে এখানে যদি আমি হ্যালো ওয়ার্ল্ড লিখে প্রিন্ট করি তাহলে আমাকে তো হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, আর আমি যদি এখানে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় লিখি হ্যালো বিডি, আমার কি ইকোতে কোনো চেঞ্জ করা লাগতেছে না, আমি জাস্ট সিম্পলি কি করলাম, উপরেরটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ হয়ে গেল, কারণ সে হচ্ছে ভ্যারিয়েবলস। এইবার আরো মজা আছে, আসেন দেখি কি মজা। আমি কি চাইলে আরেকটা ভ্যারিয়েবল নিতে পারি না? পিএইচপি কি আমার বলছে যে পুরো প্রোগ্রামে একটা ভ্যারিয়েবল নিতে হবে? না, আপনার যে কয়টা লাগে আপনি সেই কয়টা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আরেকটা ভ্যারিয়েবল নেওয়ার জন্য অনেক উপায় আছে, আমি আপনাদের কিবোর্ডের শর্টকাট দেখাই। এটাকে বলা হয় ডুপ্লিকেট। আপনারা যদি অ্যাটম ইউজ করেন তাহলে কন্ট্রোল শিফট ডি, এটা ধরে যদি চাপ দেন তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে, কোড লেখাটা অনেক ফাস্টার হয় এটাতে। সো এখানে এসে সিম্পলি কি করবেন,
এইটার নামটা একটু চেঞ্জ করে দিতে পারেন, সোহান 1। এটা কি ভ্যালিড নেম নাকি ইনভ্যালিড নেম? ভ্যালিড, কারণ কোনো সমস্যা নাই, নাম্বার আমি পরে দিছি। সো আমি উপরেরটাতে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, পরেরটাতে লিখলাম হ্যালো পিডি। কোনো সমস্যা? সমস্যা না। কোনটা দেখাইতেছে? হ্যালো ওয়ার্ল্ড। কিসের সমস্যা? ইকোতে কি সমস্যা? একটা। তাইলে এখন আমি চাই অন্যটারও প্রিন্ট করতে, আমি কি করব তাইলে? এটারেও কি করতে হবে তাইলে? ইকো করতে হবে। দেখি ইকো করে হয় কিনা। এই তো পাশাপাশি আছে। পাশাপাশি কেন আসছে এটা তো আমরা বুঝছি। এখন আমার প্রশ্ন অন্য। আমার প্রশ্নটা হচ্ছে বাদ দেন, কোনো দরকার নেই, ঠিক আছে? আরেকটা ভ্যারিয়েবল আমি নিতে পারি না? এবার আমি ভুল করে এটার নাম দিয়ে দিলাম সোহান, হইতে পারে না? মানুষ ভুল তো করতেই পারেন। এই জায়গায় লিখে রাখছি হাউ আর ইউ। এবার আপনারা বলবেন আউটপুট কি আসবে? কেন হাউ আর ইউ আসবে? প্রথমে তো আমি এর মধ্যে ভ্যালু ঢুকাই রাখছি। ওভাররাইট করবে না, কেন ওভাররাইট করবে? আগে আমি লিখছি না হ্যালো ওয়ার্ল্ড। পাশেরটাই কর। নতুন কাছে আছে। স্যার সেই দুইটাই লাইন বাই লাইন এক্সিকিউট করে করো। করে দিছেন পরে লাইন বাই লাইন এক্সিকিউট করব, আমি তো সেটাই চাই। প্রথম লাইনে তো সে এক্সিকিউট করে কি ঢুকাইছে? তাইলে পরে স্যার পরে হ্যালো ওয়ার্ল্ডের পাশে রেখে হাউ আর ইউ ঢুকাবে, জায়গার তো অভাব নেই। এটা কি ধরনের কথাবার্তা? হ্যালো ওয়ার্ল্ড ঢুকাইলো, তারপরে হাউ আর ইউ লাগলে তারপরে কেমন আছো, ভালো আছি সব ঢুকাবে। ভেরিয়েবল তো সেম এ এখানে হোক। হোক। গ্লোবাল আউটপুট কি আসবে সেটা বলেন, আরে দূর গিয়ে বাদ দেন। আউটপুট আসবে হাউ আর ইউ। দেখি আমি তো জানি না কি আসবে। এরর আসবে। এ এটা তো ভালো। কি আসবে? এটার পিছনে লজিক বলেন, তাইলে এরর আসবে। বলেন। স্যার মানে এখানে আমি জানি না পিএইচপি ল্যাঙ্গুয়েজের আপনি অন্য ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করতেছেন। Compare করছি। আচ্ছা যাই হোক, করেন। মানে হচ্ছে যেহেতু ভ্যারিয়েবল অ্যাসাইন করা হয়েছে দুইটা একই নামে, ও দেখাবে হচ্ছে ভ্যারিয়েবল মানে দুইটা ভ্যারিয়েবল তুমি একই নামে অ্যাসাইন ইউ ক্যান নট রিডিক্লেয়ার ভ্যারিয়েবল। না, আপাতত এইরকম কিছু না। এইরকম কিছু হইতে পারে। আর আচ্ছা। আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে যে সে যেহেতু নতুন অ্যাসাইন হয়েছে সে নতুন লাস্টেরটাকে সে দেখাবে, মানে যেহেতু Okay. লাইন বাই লাইন এক্সিকিউট করে দেন লাস্টের। আচ্ছা, তাহলে আমি আউটপুট দেখাইলে তো আপনারা বুঝতে পারবেন কি হয়েছে। জি স্যার। মানে output দেখি। বল। হ্যাঁ তাইলে লাস্টটা স্যার এখানেই আছে বিষয়টা হচ্ছে কি? স্যার আমরা যে ইকো নিছি হুম। তো লাস্টের ইকোটারে ডিক্লেয়ার করছি যে উপরে যে কন্ট্রাক্টটা নিছি এটা না, ওইরকম কিছু না। ওইরকম কিছু না। এই কোডটা দেখেন। ইকো তো আপনি একবারই করছেন। পিএইচপির কাছে খবর গেছে কি ও প্রথম লাইনে আসছে, আসার পরে ও দেখলো আচ্ছা ডলার সাইন, তার মানে তো একটা ভ্যারিয়েবল লাগবে। ও খুব খুশি, সমস্যা নেই। একটা ভ্যারিয়েবল নিল কি নামে? সোহান নামে। ও এটার মধ্যে একটা ভ্যালু ঢুকিয়ে দিছে, ঠিক আছে, খুশি। পরে আরেকটা ভ্যারিয়েবল আসলো সোহান 1। সোহান এন্ড সোহান 1 কিন্তু সেম জিনিস না। ও খুব সুন্দরভাবে জিনিসটাকে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিছে। এখন এসে দেখলো ওমা আরেকটা আসছে সোহান। এখন তোর মাথা গরম হয়ে গেছে, এখন আমি কি করুম? এখন কি আমি এটারে ফেলাই দেবো, নিয়ে দেবো, কি করুম? কিছুই না। ও আগের মেমোরিটারে পুরোটারে ইরেজ মুছা দিয়া নতুনটারে ঢুকাই দিছে। শুধু তাই না, আপনি যদি আবার এখানে লেখেন, এখানে যদি লেখেন ওকে, এবার বলেন তো কি আসবে? তার মানে হচ্ছে ও সবসময় লেটেস্টটাকে নেয়, লাইন বাই লাইন এক্সিকিউট করে লেটেস্টটাকে নেয়। এবার আপনাদেরকে কনফিউজ করার পালা। লিখলাম বাই, আপনারা দেখেন আজকে খবর আছে আপনাদের। গো বাই, গো, কাম, ওকে। এইবার বলেন তো কোনটা আসবে? বাই দিবে স্যার। কেন শোন এই যে এস এইচ ও এইচ এ এম। আর দূর এত কথা দরকার নাই, কি আউটপুট দেখাবে বলেন? যেটা ইকো কেন বাই দেখাবে ভাই? আপনাদেরকে একটা তো জিরো এতক্ষণ আমি কি শিখাইলাম? সেম নামে হইলে লাস্টেরটা নিবে। স্যার আমরা ইকো করছি যে Same নাম ইকো না তো আর ও। এর উপর যেটা করছি এটা তো জিরো স্যার জিরো। বিগো স্যার। বিগো জি স্যার। ওই পারে সব ওয়ার্ড। বিগো স্যার বড় স্যার। স্যার বড়। ক্যাপিটাল আর স্মল কি দুটোটা একই গণনা করবে? তাতে জানি না। তাদের আউটপুট দেখে, আউটপুট দেখালে বুঝবেন জি, জি, জি। একই গণনা করছে কিনা। স্যার বাইরে। কি আসবে? বাই কি আসবে? বাই স্যার। বাই। তাহলে বলেন তো এটার মিনিং কি দাঁড়াইলো? মিনিং বলতে হবে, কি আসছে সেটা তো বুঝলাম। এইটার মানে হচ্ছে পিএইচপি একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। কঠিন ওয়ার্ড, কেস সেনসিটিভ, মানে জানি না, হোয়াটএভার ইট ইজ, কেস সেনসিটিভ মানে কি? মানে হচ্ছে এই সোহান আর এই সোহান এক না। ইভেন শুধু তাই না, আমি যদি আবার লিখি, এটাতে যদি লিখি কাম আর এখানে যদি লিখি এস,
এর মানে এই সমান এক না, এই সমান এক না, এই সমান কেউ কারোর সাথে মিলে না। কারণ কেস সেনসিটিভ মানে আমরা সোজা বাংলায় বলি বড় হাতের লেখা আর ছোট হাতের লেখা, হাত তো দুইটাই সেম, আর কোনটা দিয়ে লিখলে বড় হয় সেটা তো না, বিষয়টা হচ্ছে ক্যাপিটালাইজ করা আর স্মলাইজ করা। তার মানে হচ্ছে আপনার যদি সবগুলো দেখতে সেম হয়, সব ক্যাপিটাল হইলে সেম, সব স্মল হইলে সেম, কিন্তু আপনি এরকম তেরা বেকা লিখবেন না, এটা একটার মিনিং এক একটা। কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। সো ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করলে বলতে পারবেন না পিএইচপি কি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ নাকি ল্যাঙ্গুয়েজ না? অবশ্যই কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। এবং পিএইচপি লাইন বাই লাইন এক্সিকিউট করে, এবং সব সময় পিএইচপি লেটেস্ট যে ভ্যালুটা যেটা সেম সেইটাকে সে ক্যাপচার করে রাখে। ঠিক আছে, খুবই বেসিক, বাট এইগুলা বেশি ইম্পর্টেন্ট। কারণ দেখবেন কোড লিখছেন, কোড চেঞ্জ হয়ে গেছে, আউটপুট অন্যটা দেখা গেছে। কেন? কারণ হয়তো আপনি ভুলে এই জায়গায় যে নাম দিছেন এখানেও সেই নাম দিছেন। বুঝতে পারছি? ডান, আপাতত না। এবার আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা, তার মানে যেটা বুঝে গেল কয়েকটা বিষয়, অবশ্যই কেস সেনসিটিভ এবং লাইন বাই লাইন এক্সিকিউট করে। ডান, আজকে আর আপাতত আর কিছু লাগবে না। সো যেহেতু লাগবে না সব বাদ। এবার আউটপুট কি আসবে? হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এইবার আউটপুট কি আসবে? আনএক্সপেক্টেড। ও না, দেখি এবার আর আনএক্সপেক্টেড আসবে না। কেন আনএক্সপেক্টেড আসবে না? কারণ নাম তো ঠিক আছে, ইররটা চেঞ্জ হবে, এই জন্যই আমি এটা দেখাচ্ছি। ইররটা কি আসবে দেখেন, আনডিফাইন্ড ভ্যারিয়েবল। এইটা খুব বেশি ইম্পর্টেন্ট। এরকম কথার মানে হচ্ছে এই নামে কোনো ভ্যারিয়েবল আপনি ডিফাইন করেন নাই, পরিচয় করার নাই। কোথায় পরিচয় করার নাই? এইখানে আপনি পরিচয় করার নাই। সো আনডিফাইন্ড ভ্যারিয়েবল, এই এরর জানাও খুব জরুরি। ফাইন, এরর তো অনেক জানলাম, এবার নর্মাল লাইফে ফেরত আসি আমরা। হ্যালো ওয়ার্ল্ড, খুব ভালো। এবার আমি যদি সোহান 1 কে প্রিন্ট করতে চাইতাম, তাইলে আমি আর একটা কি করতাম, আর একটা ইকো দিয়ে সেটার মধ্যে 1 লিখে দিতাম, তাই না? যেটা আমরা একটু আগে করে আসছি। না, আমি এখন চাইতেছি একটা ইকো দিয়ে 2টা প্রিন্ট করব। আমার যেটা হচ্ছে শখ জাগছে খুব, যে আমি না এইটা না ভাই, এইটার মধ্যেই আপনি আমার এমন ব্যবস্থা করে দেন যাতে ফার্স্টে এইটারে প্রিন্ট করে তারপরে এইটারে প্রিন্ট করে। ঠিক আছে? সো যে সিচুয়েশনটা আমরা করতে চাই, আমরা চাইতেছি যে এই দুইটা আউটপুটকে জোড়া দিতে। এই জোড়া দেওয়াটাকে প্রোগ্রামিং এর ভাষার যে ওয়ার্ড সেটাকে বলা হয়, এই আপনারা আগে কে বলেছেন? একে এক থেকে বলছে আগে। No, সব আসবে আস্তে আস্তে, আপনারা বলতে পারবেন না। আগে আমি বলবো, তারপর আপনারা চিল্লা বলা করবেন। সো প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হয় কনক্যাট। ফুল ফর্ম হচ্ছে কনক্যাটানেশন। কনক্যাটানেশন সহজ বাংলা হচ্ছে সংযুক্তকরণ, যুক্ত দেওয়া, জোড়া লাগানো, দুইটার সাথে দুইটা কানেক্ট করা। যেভাবেই আপনি এটা লাগান, এটাকে বলা হয় কনক্যাট। অলরেডি আমরা একটা অপারেটর শিখছি আজকে, আমি এটা লিখবো, আপনারা বলবেন এটার নাম কি? এটার নাম কি? অ্যাসাইনমেন্ট অপারেটর, ইকুয়াল টু অ্যাসাইনমেন্ট অপারেটর। অপারেটর কিন্তু, হ্যাঁ, এই ওয়ার্ডটা কিন্তু বুঝতে হবে, অপারেটর। সো এই কনক্যাট করার জন্য বা জোড়া দেওয়ার জন্য একটা অপারেটর আছে যেটাকে বলা হয় কনক্যাট অপারেটর, এবং সেটা দেখতে অনেক সুন্দর। এইটা ডট, এটাকে বলা হয় ডট অপারেটর। কি অপারেটর? ডট অপারেটরের কাজ হচ্ছে দুইটা জিনিসকে জোড়া দেওয়া, কানেক্ট করা। এই ডট, এই যে এটাই অপারেটর, ডট অপারেটর। তাহলে একটা অপারেটর নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট, আর এটার নাম হচ্ছে ডট। এবার দেখি ডট অপারেটর কিভাবে কাজ করে। আমি চাইতেছি ডট অপারেটর মানে কনক্যাট অপারেটরের মাধ্যমে দুইটা জিনিসকে কানেক্ট করব। সো সিম্পলি আপনি যেটা করবেন, সোহানের পরে চলে আসবেন, আইসা এখানে একটা ডট সাইন দিবেন, বললাম কানেক্ট করো। কানেক্ট করো বইলে আমি শেষ করে দিলাম, আর কিছু লিখলাম না। হতে পারে না? দেখি কি হয়। কি আসছে? সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড। আবার তার মানে হচ্ছে সে ডটের পর আপনি তো বলছিলেন জোড়া দিবেন, কিন্তু আপনি তো তারে বলেন নাই। তাহলে আমি বললাম যে দুইটারে তুমি জোড়া দাও। কার সাথে কারে জোড়া দিবা? এই ব্যাটার লগে এই ব্যাটারে তুমি জোড়া দাও। ও জোড়া দিল, সেভ করলাম, চলে আসছে। হ্যাঁ, আর ওয়েট করেন, শেষ হয়নি। শেষ করছি, শেষ তাই। দুইটা ভেরিয়েবল এমনি দিলেও প্রিন্ট হতো কি? পাশাপাশি লিখে দেবো? দেখি, না না না, আরে সবকিছু টেস্ট করার দরকার আছে, দেখি না হয় কিনা। তবে আরেকটা জিনিস দিলে হয়তো, এটাকে বলা হয় কমা। এইটা দিলে হইতো, কমা দিলে হইতো।
তাই কি করে ও একটারে প্রিন্ট করে আর একটারে প্রিন্ট করে ডিজাইনিং প্লাস কমা দেওয়া দিয়ে যায় না। কমা দিয়ে করা যায়। হ্যাঁ প্লাস দেওয়া যায় না। না প্লাস হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্টের জন্য, সব জায়গায় সবকিছু না, এখানে প্লাস করলে যোগ করার চেষ্টা করব, বুঝতে পারছেন? আমরা আমাদের হিসাবে ফিরে আসি, ডট। এইবার আমাদের একটা খুব মনোক্ষুণ্ণ হয়েছে, আচ্ছা এই দুইটার মধ্যে একটা স্পেস দেওয়া যেত না, তাহলে একটু জিনিসটা সুন্দর লাগতো, তাই না? তার মানে আমাকে তো একটা স্পেস দিতে হবে। এখন এটার একটা সোরামি আছে, সোরামি হইতেছে হয় আপনি এটার পরে একটা স্পেস দেন, তাহলে তো এটার আগে একটা স্পেস পেল, অথবা আর একটা চোরামি আছে, এটার আগে একটা স্পেস দেন, এই একই কথা, স্পেস পাইলো। কিন্তু না, চোরামি করার দরকার নেই, যে যেভাবে আছে এইভাবেই থাকুক। আমরা একটু প্রোগ্রামিং ওয়েতে করি, তার মানে আমার টার্গেটটা একটু বোঝার চেষ্টা করেন আগে। টার্গেটটা হচ্ছে আমি চাচ্ছিলাম দুইটা ভেরিয়েবলকে জোড়া দিব, বাট মাঝখানে কি থাকবে? একটা স্পেস। তার মানে এইখানে কিছু লেখা থাকবে, তারপরে আমি কি অপারেটর দিব? ডট অপারেটর। তারপরে এখানে একটা স্পেস থাকবে, তারপরে আরেকটা ডট অপারেটর, তারপরে আরো কিছু লেখা। তাহলে এখানে আপনি একটা কি দিতে চাইতেছেন? স্পেস। এখন এই স্পেসটা তো এরকম ফাঁকা দিলে হইব? আগে দেখি না, আরে দেখি না, দাঁড়ান না, এমন করেন কেন? এই স্পেস, আপনাকে কথা মতো স্পেস দিলাম, দেখি না, আহারে কি দেখাইতেছে? এরর দেখাবে। আনএক্সপেক্টেড। ওর খালি আনএক্সপেক্টেডই শেষ হয় না, ওর এক্সপেকটেশনই শেষ হচ্ছে না আমার উপরে। তার মানে হচ্ছে এই যে স্পেসটা আপনি দিচ্ছেন, কথা ঠিক আছে, কথাতে খুব ভুল বলছি তা না, বাট এটাকে বুঝাই দিতে হবে, এবং বোঝানোর জন্য আপনার হয় সিঙ্গেল কোড অথবা ডাবল কোড দিয়ে দিতে হবে, তখন এইটাকে সে একটা স্পেস হিসেবে কাউন্ট করবে। এখন সে স্পেস হিসেবে কাউন্ট করবে, দেখি। তার মানে আমি কি করলাম? একটা একটা স্পেস দিয়ে দিলাম। এখন যখন এই স্পেসটা দিলাম, এই যে দেখেন কি সুন্দর। ওইখানে স্পেসটা না দিলে কি হয়? এখানে স্পেসটা না দিলে কি হয়? এখানে দিব না, তাহলে কিছুই হবে না, আবার একটার সাথে আরেকটা লেগে যাবে, কারণ জায়গা তো আর সে নেয় নাই। যখন আপনি স্পেস দিবেন, এখন আমার কথা হচ্ছে আমি যদি 10টা স্পেস দিই, 10টা স্পেস দিলাম, তাহলে কি 10টা হওয়ার কথা না? কেন? এটা কি ধরনের কথাবার্তা? 10টা দেন, 100টা দেন, যাই দেন, ও আবার এটা একটু বেশি চালাকি করে, সবগুলোর এবার একটা বানায় ফেলে, ঠিক আছে? তার মানে স্পেস দিতে হইলে আমাকে সিম্পলি এটা ফলো করতে হবে, দ্যাটস ইট, একটা স্পেস ডান। এবার আমি চাইলে এটার সাথে আরেকটা কনক্যাট করতে পারি না, সমস্যা? কোনো সমস্যা নেই। আমি আরেকটা ভ্যারিয়েবল নিব, এটার নাম দিলাম সোহান 2, এটার নাম দিলাম হচ্ছে হাউ আর ইউ, দিতেই তো পারি, ইটস ভেরি ওকে। এবং আবার এসে এখানে কি করব? ডট, তারপরে হচ্ছে স্পেস ডট, এইটা, তখন কি হবে? একসাথে সে তিনটারে কানেক্ট করবে। এখন মনে হলো ভাই এরকম ভ্যারিয়েবল কানেক্ট করে মজা পাইতেছি না, একটা স্ট্রিং কানেক্ট করতে চাই, মানে হচ্ছে এইটার লগে আরেকটা স্ট্রিং, আমি যেটা হাতে বসাই দিব সেটা, কোনো সমস্যা নাই। আবার একটা ডট, তারপরে কি দিবেন? ডাবল কোড, এখানে যা মন চায় তাই লেখেন। কেমন আছো? যা মন চায়, দেখেন কেমন আছে। যে কোনো কিছুর সাথে আপনি যে কোনো কিছুকে কানেক্ট করতে পারবেন, শুধু খেয়াল রাখতে হবে এই ডট যাতে মিল্লা না যায়, একটার সাথে আরেকটা যাতে মিলামিশা না যায়, ঠিক আছে? এইবার হচ্ছে আজকের দিনের লাস্ট লেসন, সেটা হচ্ছে ভ্যারিয়েবল দেখলাম আমরা, স্যার, বলেন। আমরা স্যার এখানে কমা ইউজ করলাম না শুধুমাত্র এই কারণে স্যার, কমা ইউজ করলে তো স্যার আমরা কমা ইউজ করলে প্রিন্ট করতে পারতেন, কিন্তু কনক্যাট তো করতে পারতেন না, জোড়া তো দিতে পারতেন, একটা পর একটা শুধু প্রিন্ট হইতো। সো আমি যেহেতু জোড়া দিতে চাইতেছি, আবার নতুন এলিমেন্ট যোগ করতে চাইতেছি, এই জন্য আমরা ডট ডট দিয়ে করলাম। স্যার, ডটের পরে স্পেস দিলে কি হবে? কোনটার পর? এইটার পর সামনেরটা। ভেরিয়েবলের আগে এখানে স্পেস, তারপরেরটা। এইখানে, পরেরটা, স্যার, ডটের পরে। ও হ্যাঁ, এখানে। পরেরটা। এখানে না, স্যার। ডটের হ্যাঁ, এখানে। কিছু হবে না, কিছুই হবে না, একটা না, যে কয়টা দেন মন চান, কিছুই হইব না, কিছুই হয় না, আগের ডটেও একই অবস্থা হবে। শব্দটি একই অবস্থা। কারণ এটা হচ্ছে গিয়ে কোড লেখার জন্য সৌন্দর্য স্থাপন, সৌন্দর্য স্থাপনের কোনো ইফেক্ট নাই। আচ্ছা, এইবার লাস্ট লেসন হচ্ছে কমেন্টস করা। এইটা ভেরি ইম্পর্টেন্ট। কমেন্ট করা মানে হচ্ছে ফেসবুকে কমেন্ট করা না, কমেন্ট করা হচ্ছে কোডের মধ্যে লিখে রাখা কি করব না করব, কি হবে না হবে, কেন লিখব, এটাকে জানা দরকার। কেন লিখবেন? কারণ মনে করেন আজকে তো আমরা মাত্র কয় লাইন কোড লিখছি? 5 লাইন, খুবই অল্প। এই কোডটা মনে করেন 100 লাইন, 150 লাইন, 200 লাইন হবে। এখন এটা যখন 2017 সালে আপনি লিখলেন, 2019 এ যখন এটাতে একটা চেঞ্জ করতে বলছে, এই এটা জানি কেন লিখছিলাম, এই ভ্যারিয়েবলটা কেন লিখছিলাম, এই লজিকটা কেন লিখছিলাম, আপনি নিজেই বুঝে যাবেন। এটা তো একটা সমস্যা। আর
সমস্যা হচ্ছে মনে করেন আপনার লেখা একটা কোড এক ডেভেলপারের হাত থেকে আরেক ডেভেলপারের হাতে গেল, ওই লোকটার জীবন নষ্ট করার জন্য আপনার কোডই যথেষ্ট। কারণ আপনি যদি ওরে ইনস্ট্রাকশন না লিখে দেন যে এটা এই কারণে নিছিলাম, এইটা রিজন এইটা, তো ও কিছু বুঝবেও না, ওর কিন্তু প্রত্যেকটা গুদা গুদা দেখতে হবে যে এই ভ্যারিয়েবলের কাজ কি, ইকো করে দেখতে হবে, প্রিন্ট করে দেখতে হবে, বিভিন্ন ভাবে দেখতে হবে। সো কমেন্ট করার সুবিধা হচ্ছে আপনার জন্য সুবিধা, এবং কমেন্টের একটা মজার বিষয় আছে, এইটা কোডে কোনো ইমপ্যাক্ট ফেলায় না, মানে এক্সট্রা ওয়ার্ড বলতে পারেন। আপনার একটা কবিতা লিখতে ইচ্ছা করতেছে, আপনি কমেন্টে কবিতা লিখতে পারেন। সো কমেন্ট করার বেশ কয়েকটা উপায় আছে, মাল্টিপল উপায় আছে। আমি আপনাদেরকে একদম সহজ উপায় দেখাই। আমি চাইতেছি এই কোডে আমি কমেন্ট করব যে এই কোডের মালিক আমি, কথা। সো এটা কমেন্ট করার জন্য প্রথম যে উপায় আছে সেটা হচ্ছে ডাবল স্ল্যাশ। এই ডাবল স্ল্যাশের পর আপনি যত কবিতা, নাচ, গান যাই লেখেন সেটা আপনার কোডে কোনো ইমপ্যাক্ট ফেলবে না, এবং সেটা আপনি যে কোনো জায়গায় লিখতে পারেন। লাইক আমি জাস্ট লিখলাম অথর কথা সোহান, মানে এই কোডের মালিক আমি। এটাকে আপনি এই জায়গায় লিখতে পারেন, সেভ করেন, কোনো সমস্যা নাই, আপনি চালান কোডের মতন চলবে। কারণ যখনই আপনি ডাবল স্ল্যাশ দিলেন পিএইচপি এটাকে ইগনোর করে চলে যায় যে এরকম কোনো কিছু নাই। আপনি মাল্টিপল লাইন কমেন্ট করতে পারেন, সেটাতেও কোনো সমস্যা নাই। কথা ডেট মানুষজন করে, এই জন্য এগুলো লিখতেছি 26/12/2019 মাল্টিপল লাইন, কোনো সমস্যা নাই, আপনার কোড যেভাবে আছে সেভাবেই চলবে। আপনি মনে করেন এই জায়গায় কমেন্ট করবেন, আপনার মনে চাইলো একটা লেহুম এই জায়গায় আর একটা লেহুম লাস্টে, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আপনার মনে হয় না এখানে লেহুম না, আমি এটার পাশে লেহুম, দেখেন কোনো সমস্যা নেই, যেখানে মন চায় আপনি সেখানে লিখতে পারেন। সো এই কমেন্টের আসলে ইউজটা হয়, প্রপার ইউজ এইখানে। মনে করেন আমি এই কোডটা লিখলাম না, লেখার পর আমি একটা কমেন্ট করে দিলাম জাস্ট টু প্রিন্ট করার জন্য আমি এই কোডটা লিখছি, তখন মনে করেন পরবর্তীতে যখন আপনি পড়বেন আপনার জন্য বুঝতে সুবিধা হবে। সো এইটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্টিং। কি কমেন্টিং? সিঙ্গেল লাইন। কেন? কারণ প্রত্যেকটা লাইনকে আমি আলাদা আলাদা কি দিতেছি? স্ল্যাশ দিতেছি। এইটার একটা শর্টকাট আছে। শর্টকাট হচ্ছে, আমি তো একটু আগে স্ল্যাশ দিয়ে লিখছি, আপনার এরকম লেখার দরকার নেই, আপনার মনে যা আসবে আপনি লিখবেন। লেখার পরে যে লাইনটাকে আপনি কমেন্ট করতে চান সেটাকে লিখবেন কন্ট্রোল স্ল্যাশ, তাইলেই সেটাকে কমেন্ট করে দিবেন। আবার এটাকে এসে কন্ট্রোল স্ল্যাশ দিবেন, আনকমেন্ট করে দিবেন, কমেন্ট আনকমেন্ট, কমেন্ট আনকমেন্ট। ঠিক আছে? যদি আপনি মাল্টিপল লাইন একসাথে করতে চান সবগুলোর ধইরা স্ল্যাশ। আর একটা খুব জোস উপায় আছে, আমি চাই যে এই দুই লাইনকে একসাথে কমেন্ট করব, সেটা করার জন্য যে উপায়টা আছে সেটা হচ্ছে স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, এবং এই জায়গাটাতে ফাঁকা করতে হবে, ফাঁকা করে পুরো লেখাটাকে এটার মধ্যে ঢুকাই দিতে হবে। দুইটা উপায় আছে, সো আপনাদের যেটা ভালো লাগে আপনারা চাইলে ওইভাবে করেও করতে পারেন, বাট ওইটা আমার কাছে একটু ইজি লাগে, কারণ ওই শর্টকাটটা কাজ করে না। সো ওইটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে। এটা হচ্ছে গিয়া সিঙ্গেল লাইন, আর ওইটা কি মাল্টিপল লাইন। বুঝাইতে পারছি? খুব ইজি। যার যেখানে মন চায় কমেন্ট করে রাখেন, কিন্তু কমেন্ট করার সময় সাবধান, এটারে কমেন্ট করে দিছেন, এটার মানে কি? মানে ইলামে কোনো কিছু নাই, আর আপনি প্রিন্ট করার চেষ্টা করতেছেন, কোড আবার কমেন্ট করেন না। প্রয়োজন না হলে কমেন্ট করেন, আমরাও করব, বাট যেটা প্রয়োজনীয় কোড সেটাকে কিন্তু আবার কমেন্ট করা যাবে না। সো এই হচ্ছে কি বিষয়, বুঝা গেল? ডান। এবার আসেন একটু রিপিট করি, আজকে ফার্স্ট থেকে কি কি হয়েছে বলেন। স্যার একটা কোশ্চেন ও হ্যাঁ, কোশ্চেন থাকলে বলেন না প্লিজ, শুনি। স্যার কোনো কারণে যদি প্রয়োজন হয় ডাবল স্ল্যাশটা শো করবে, সেই ক্ষেত্রে কি করবে? এটার জন্য আপনি যেটা করবেন, একটা সাদা পেজ নেন, সাদা পেজ নিয়ে সেটার মধ্যে লিখবেন ধৈর্য, সেটা ধরে আবদ্ধ হয়ে থাকে, আর এটা পরবর্তীতে আসবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন বলেন? আর কি ভয় বলবেন না নাকি? হ্যাঁ, বিষয়টা এরকম যে জিনিসগুলো পরে আসবে সেগুলো আমি অ্যান্সার কখনোই আজকে দিব না, কারণ এটা টাইম টু টাইম চলে আসবে যখন যেটা ক্লাসের সাথে রিলেট করে বলি, রিলেট করে বলেন কিন্তু। রিলেট করে হ্যাঁ বলেন। স্যার আপনি এখানে ডট দিয়ে হচ্ছে কন্ট্যাক্ট করছেন, হ্যাঁ আর একটা হচ্ছে যদি আমি একই জিনিস বারবার দেখে দিচ্ছি মাল্টিপল টাইম, হ্যাঁ, তখন কি ডট ছাড়াও তো কোনো অপারেটর আছে? একই জিনিস মাল্টিপল বলতে কি একটু বোঝাবেন না? একই স্ট্রিংটাকে আমি হ্যাঁ। 2-3 লাইন পর পর দেখাবো, মানে বারবার প্রিন্ট করব। লেটস সে ইকোটাকে আমি ওর ধৈর্যের পেজটা নিয়ে আপনি বসে থাকেন, ঠিক আছে? আচ্ছা, আর কারণ এগুলো সব আছে, আপনি যেটা বলতেছেন ওই প্রোগ্রামের সাথে মিলান, চলে আসবে। আর কিছু, আর কেউ কিছু করবো না, দুইবার খাওয়াই দিচ্ছি না। স্যার এমন ভাবে শিখাইছেন কোনো কোশ্চেন নাই। কোশ্চেন নাই, এটা কিন্তু ভালো। এটা হইতে পারে যে আমি খুব ভালো টিচার, নাইলে খুব ভালো টিচার, অপশন দুইটাই নাকি? সেটা কিন্তু ভালো, এর মধ্যে আমি কোনো প্রবলেম দেখি না। যাক, প্রবলেম নাই আসতে পারে, বাট আমার কিছু প্রিরিকুইজিট শুনেন। আজকের ক্লাসের পর আপনাদের বাসায় যায় কিছু কাজ করতে হবে, কারণ আপনারা কাজ না করলে মাঝখানে বিশাল বড় ছুটি, 4 দিন 5 দিনের গ্যাপ। কি কি করবেন?
ফার্স্টে ভিডিওতে তো রেকর্ড হচ্ছে সাউন্ড। ফার্স্টে যেটা করবেন, কোন নামগুলা ভ্যালিড, কোন নামগুলা ইনভ্যালিড, কোন রুলসে ভ্যালিড, কোন রুলসে ইনভ্যালিড সেগুলো খুঁজে বের করবেন। দ্বিতীয় হচ্ছে আমরা তো এক ভদ্রলোক ইউজ করছি, নাম কি? ইকো। প্রিন্ট করার আর কি কি অপশন পিএইচপিতে আছে, জাস্ট এতটুকু খুঁজে বের করবেন। প্রিন্ট করার আর কি কি অপশন পিএইচপিতে আছে, ইউজ করার কোনো দরকার নেই, আমি ইউজ করব, বাট আপনারা দেখে এসে। এন্ড থার্ড হচ্ছে গিয়ে এইরকম একটা প্রোগ্রাম লিখবেন, এইরকম কনক্যাট করে লিখে রাখবেন আপনার নাম, আর কিছুই না। হ্যালো বাংলাদেশ, আই এম সোহান, আপনার ক্ষেত্রে লিখবেন আই এম জুলহাস, আই এম রাকিব, হোয়াট এভার ইট ইজ। এটাই হোমওয়ার্ক। এইটার একটা স্ক্রিনশট দিবেন, আপনার আউটপুটের একটা স্ক্রিনশট দিবেন, সুন্দর করে গ্রুপে দিয়ে দিবেন, আমরা সবাই দেখবো, লাভ রেক দিব, লাইক রেক দিব, কোডের স্ক্রিনশট আর আউটপুটের স্ক্রিনশট। আমি যেন করবো। ইয়েস, তো কি আমারটা আমারটা তো আমি দিয়ে দিতে স্যার বলেন। হোমওয়ার্কগুলো আবার আরেকবার একটু ওই যে ভিডিওতে আসতে তো স্যার, আচ্ছা ভিডিওতে আসছে না? কি ছিল? কোনটা স্যার? সেকেন্ড। প্রিন্ট করার প্রিন্ট করার অন্য আর কি কি উপায় আছে ইকো ছাড়া? আছে আরো একটা উপায় আছে, এই জন্য বললাম। ভিডিওতে স্যার ইনভ্যালিড নাম কোন নামগুলা ভ্যালিড নেম কোনগুলো এগুলো খুঁজে নিয়ে আসবেন, কারণ এটা জানাটা খুব জরুরি। কি নাম লিখলে ভ্যালিড হবে, কি নাম লিখলে ইনভ্যালিড হবে, এটা শিখে আসবো আমরা। ওকে, সো আর কোনো প্রশ্ন? আই গেস না। সো যদি প্রশ্ন না থাকে আমরা আমাদের ভিডিও শেষ করি।